এর যে প্রোটেকশন ব্যাকআপ প্রোটেকশন এটা হচ্ছে 2 মাস আগে এখানে পয়েন্ট আমাদের করবে কারণ এই ধারণাটা ক্লিয়ার না হলে গুড মর্নিং আমাদের পার্টিসিপেশন কিন্তু সন্তোষজনক না। এখানে অনেক বিষয় আছে যেগুলি ক্লাস না করলে কিভাবে বুঝবা, গড নোজ। আচ্ছা ঠিক আছে, আমরা রিলের পরে শুরু করেছি প্রোটেকশন স্কিম। অ্যাকচুয়ালি প্রোটেকশন স্কিম হচ্ছে একটা কমপ্লিট প্রোটেকশন অফ এ, এখানে ইউনিট বলতে আমরা অনেকগুলি জিনিস বোঝাচ্ছি। যেমন এটা হতে পারে একটা সিনক্রোনাস জেনারেটর বা অল্টারনেটর, সেটার প্রোটেকশন হতে পারে। তারপরে ট্রান্সফরমারের প্রোটেকশন আছে, মোটরের প্রোটেকশন, বাসবার প্রোটেকশন, তারপরে ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন লাইন প্রোটেকশন, এইচভিএসি সিস্টেমের প্রোটেকশন এবং ফিডার প্রোটেকশন। এই প্রোটেকশন গুলি আমাদের সিলেবাসে আছে এবং প্রত্যেকটার জন্য প্রোটেকশনের অসংখ্য স্কিম আছে। পড়তে পড়তে কুল কিনারা পাওয়া যাবে না, কিন্তু আমি চেষ্টা করব যে এই প্রোটেকশনের মধ্যে কমন ফিচার আছে ওই ফিচার গুলি বোঝার জন্য। ফিচার গুলি বোঝার জন্য, কারণ একটা প্রোটেকশনের ব্যাপারটা বুঝলে অন্যটায় সেই একই প্রোটেকশন খাটে না, তাহলে তো আর আলাদা করে পড়ানো লাগতো না, সেটা প্রয়োজন হতো না। যে ভিন্ন ভিন্ন স্কিম আছে আর কি, এর মধ্যে কমন কিছু জিনিস বের করে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এটা এখন বোঝা যে একটা ইউনিট প্রোটেকশনের জন্য আমাকে এর আগে আমরা প্রোটেকশনের জন্য যে সমস্ত ডিভাইস এবং যে সমস্ত লজিক্যাল ডিভাইস পড়েছি, অর্থাৎ আমরা বলেছিলাম যে কিছু হচ্ছে কর্মী হিসাবে কাজ করে যেমন ব্রেকার, আর কিছু হচ্ছে তার থিঙ্কিং বা ব্রেন হিসাবে কাজ করে, সেটা হচ্ছে রিলে। এদের যোগ সাজসে অ্যাকচুয়ালি আমার এই প্রোটেকশন গুলি করতে হবে। এবং আমরা অনেক ধরনের ব্রেকার পড়েছি, অনেক ধরনের রিলে পড়েছি। তো একটা ইউনিটের প্রোটেকশনে একাধিক ধরনের ব্রেকার এবং রিলের প্রয়োজন হবে, ও সবগুলি মিলে আমার একটা হয়তো প্রোটেকশন দিবে। তা আমরা যথারীতি, আমাদের অনেকগুলি ক্লাস লাগবে, এর মধ্যে আমরা এই অল্টারনেটর প্রোটেকশন দিয়ে আজকে শুরু করছি আর কি। এবং অল্টারনেটর প্রোটেকশন পুরোটা আজকে শেষও হবে না, বাট আমরা এখানে শুরু করছি। আরেকটা জিনিস বলে নিই যে নট অল প্রোটেকশন, এটা যে আমার এই সুইচ গিয়ার রিলে এবং হচ্ছে ব্রেকার এগুলি দিয়ে করতে হবে এমন নয়। কিছু প্রোটেকশন আছে এগুলি ছাড়াও করা যাবে। ওকে, এগুলি ছাড়াও করা যাবে। এই কনসেপ্টটা ভালো করে বোঝার জন্য এইটা বোঝা দরকার যে আমরা যদি একটা জায়গার নিরাপত্তা বাড়াতে চাই, তা আমার যেমন বহু কিছু করণীয় আছে। প্রথমত এটা যদি গৃহ অভ্যন্তরীণ অথবা কোনো মানে ইনডোর কোনো বিষয়াদি হয়, তাহলে অবশ্যই আমাকে তালা লাগানো একটা প্রোটেকশনের একটা শর্ত, ওই জায়গাটায় তালা দিয়ে রাখতে হবে। তারপরে সিসিটিভি ক্যামেরা বসানোর বিষয় আছে, তারপরে এখানে পাহারাদার বসানোর বিষয় আছে, তারপরে লোকজনকে সেখানে ঢুকতে দিব সেটা আমার সার্ভেলেন্স বা মনিটর করার প্রয়োজন আছে। এর যে কোনো জায়গায় ঘাটতি হলে কিন্তু আসলে আমার নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। তো ওরকম একটা প্রোটেকশনে আমার এই ব্রেকার এবং হচ্ছে রিলে দিয়ে প্রোটেকশনের কথা চিন্তা করতেছি, তো সাথে এটা বোঝা দরকার যে এগুলি ছাড়াও কিন্তু আসলে সেন্সর টেন্সর ইউজ করে
আরো কিছু কাজ করা যায় যেগুলি ঠিক সুইচ গিয়ার আর প্রোটেকশনের বিষয় না, আবার সিসিটিভি আর পাহারাদারের বিষয়ও না, এগুলি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর বিষয়। সেজন্য আমি আলোচনায় আনতেছি এবং আজকে ডিসকাসও করব, সেগুলি সেগুলি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর বিষয়, বাট সেগুলি আমার করার জন্য রিলে বা আমার হচ্ছে সার্কিট ব্রেকারের প্রয়োজন হয় না, এই বিষয়টা বোঝার আছে। ওকে, সো when we will discuss alternator protection, we actually alternator এর নিম্নলিখিত জিনিসগুলি আমরা প্রোটেকশন স্কিম হিসেবে আলাপ করব। প্রথমটা হচ্ছে প্রোটেকশন অফ অল্টারনেটরস। কথাটার মানে হচ্ছে, এখানে টাইটেল দিলাম অল্টারনেটর প্রোটেকশন, আবার এখানে বললাম প্রোটেকশন অফ অল্টারনেটর, মানেটা কি? ওকে, এই টাইটেল দিয়ে অবশ্যই নিচের এই সব স্কিমগুলি বোঝায়। অবভিয়াসলি যে অল্টারনেটর প্রোটেকশন বলতে নিম্নলিখিত প্রোটেকশনগুলি বোঝায়। তার মধ্যে একটা আইটেম হচ্ছে প্রোটেকশন অফ অল্টারনেটর। এটার মানে হচ্ছে রিলে, সুইচ গিয়ার, ব্রেকার সহ অন্যান্য আরো যত রকমের প্রোটেকশন আছে। এদিকে কিছুক্ষণ আগে বললাম আমার কিছু জিনিস সেন্সরের দরকার হতে পারে, কিছু জিনিস হিউম্যান সার্ভাইলেন্স প্রয়োজন হতে পারে। সেই বিষয়গুলি হচ্ছে অল্টারনেটর প্রোটেকশনের টোটাল বিষয়বস্তু। সেটা আমরা আজকেই ডিসকাস করব এবং আমরা এই টপিকটা আজকে সম্পূর্ণ শেষ করে দিব। এই যে প্রোটেকশন অফ অল্টারনেটরের যতগুলি বিষয়াদি আছে সব আজকে শেষ করে দিব, কিন্তু ওখানেই অল্টারনেটর প্রোটেকশন স্কিম শেষ না। এগুলি ডিসকাস করার পরে এখানে হয়তো দুটা জায়গায় আমার রিলে লাগতে পারে, বাকি জায়গাগুলিতে রিলে লাগবে না। সেই জন্য এত কথা বলতেছি যে সব জায়গায় রিলে লাগবে না প্রোটেকশনে। অল্টারনেটর প্রোটেকশনে যত যা কিছু করার আছে সবগুলি করতে আমার রিলে ব্রেকার লাগবে না। যেখানে রিলে ব্রেকার লাগবে সেখানে অবশ্যই দেখিয়ে দিব, আর অন্যগুলি অল্টারনেটরের প্রোটেকশনের বিষয় কিন্তু রিলে ব্রেকার লাগে না, সেটাও দেখিয়ে দিব। তারপর আসতেছে ডিফারেন্সিয়াল প্রোটেকশন অফ অল্টারনেটর। এইটা দিয়ে কি বোঝায় সেটা তারাই বুঝতে পারবে যারা আগের দিন রিলের লাস্ট ক্লাসে ডিফারেন্সিয়াল রিলের ব্যাপারটা বুঝতে পারছে। এখানে বলেইছিলাম যে সেন্সিটিভিটি বাড়িয়ে নর্মাল অবস্থায় 0 করে রাখা হয়, তারপরে নন জিরো কিছু হলেই, মানে সাধারণত এগুলি আভ্যন্তরীণ ফল্ট গুলিকে ডিটেক্ট করে আর কি, তো সেটা করা হবে। তার মানে এইখানে ডিফারেন্সিয়াল প্রোটেকশন স্কিমে অল্টারনেটরকে কিভাবে ডিফারেন্সিয়াল প্রোটেক্ট করা যায়, ডিফারেন্সিয়ালি মানে হচ্ছে ডিফারেন্সিয়াল রিলের সাহায্যে। এবং অল্টারনেটরে অনেক ধরনের সমস্যা দেখা দিতে পারে, সব ধরনের সমস্যা না, মূলত আভ্যন্তরীণ ফল্ট গুলি যেটা আগে থেকে দেখা যায় না বা ওটার আউটকামটা প্রথমে বোঝা যেতে চায় না, আমরা সেখানে সাধারণত কারেন্ট ভোল্টেজ মাপি না, এরকম কিছু বিষয় আছে, সেই ধরনের একটা স্কিম। এখানে আজকে গোটাটা শেষ করতে পারবো না, কিন্তু এখানে অ্যাটলিস্ট একটা রিলে স্কিম ডায়াগ্রাম দেখাবো। আর মডিফাইড ডিফারেন্সিয়াল প্রোটেকশন ফর অল্টারনেটর, এই ডটটা হবে না। তারপরে ব্যালেন্স আর্ট ফর প্রোটেকশন, স্ট্যাটর ইন্টার টার্ন প্রোটেকশন, এই সবগুলি আমরা ফিউচার ক্লাসের জন্য রেখে দিলাম। তাহলে আমরা এখন এই প্রথম টপিকটাই চলে যাই, যে প্রোটেকশন অফ অল্টারনেটর, এটাই চলে যাই। এখানে যে আমরা দেখি যে অল্টারনেটরে সার্বিকভাবে কি কি সমস্যা হয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক ধরনের 7 ধরনের প্রোটেকশন আমার প্রয়োজন হয় অল্টারনেটরে, এবং এই কারণেই বলছি যে এই 7 ধরনের প্রোটেকশনের সবগুলি প্রোটেকশন রিলে ব্রেকার দিয়ে প্রোটেক্ট করার প্রয়োজন নাই। 1 নাম্বার প্রবলেম হচ্ছে যে ফেইলিউর অফ প্রাইম মুভার। প্রাইম মুভার কাকে বলে? অল্টারনেটরকে
মেকানিক্যাল সাইড থেকে এই শ্যাফট ঘোরানোর জন্য যা ইউজ করা হয় তাকে প্রাইম মুভার বলে। এগুলি যেমন হতে পারে স্টিম টারবাইন, সেরকম হতে পারে গ্যাস টারবাইন, সেরকম হতে পারে উইন্ড টারবাইন, সেরকম হতে পারে যে এটা হলো ইঞ্জিন। ইঞ্জিনের ক্ষেত্রে তো শ্যাফটটা ঘুরে, সেখানে কোনো টারবাইন ফাইন থাকে না। তো আইদার টারবাইন হোক আর ইঞ্জিন হোক, তো টারবাইন যেমন 3 টাইপের বললাম, স্টিম টাইপ, গ্যাস টাইপ, আরটা হচ্ছে হাইড্রো টাইপ। হাইড্রোর মধ্যে আরো 3 ধরনের হয়, এত ডিটেলে আমরা এখন যাব না। ইঞ্জিনের ক্ষেত্রে শ্যাফট হয়। এই ছাড়া আরো যেটা হইতে পারে সেটা হচ্ছে ভেরি আনলাইকলি ফর অল্টারনেটর, কিন্তু অনেক রোটেটিং মেশিনের জন্য এটা হয়, সেটা হচ্ছে ইভেন একটা মোটরও হতে পারে। বিদ্যুৎ তৈরি করার জন্য মোটর কে প্রাইম মুভার হিসেবে ইউজ খুব কমই করা হয়, সেই জন্য এটা বলতেছি আনলাইকলি। কারণ মোটর নিজেই আবার বিদ্যুৎ খায় আর কি, হ্যাঁ, এবং বিদ্যুৎ কম খাবে আর বেশি বিদ্যুৎ তৈরি করবে, এটা তো সম্ভব না। তো খামাখা একটা লস হয় আর কি। এই জন্য আমরা এনার্জি কনভার্সন করতে চাই। তো সো মোটর দিয়ে চালাইলে যেটা হয়, ইলেকট্রিক্যাল এনার্জি থেকে মেকানিক্যাল হয়, তারপর আবার ইলেকট্রিক্যাল হচ্ছে, আলটিমেটলি ইলেকট্রিক্যাল এনার্জি কনজারভেটিভ ল অনুযায়ী ইলেকট্রিসিটি থেকে ইলেকট্রিসিটি যাচ্ছে, মাঝখানে 2 দফা মেকানিক্যাল লস হচ্ছে। সো আলটিমেটলি খুব একটা লাভ হয় না, অন্য ফার্মের এনার্জি তো আর রূপান্তর হচ্ছে না। সেই জন্য বলতেছি যে প্রাইম মুভারের মধ্যে মোটরটাও প্রাইম মুভার, কিন্তু মোটর ছাড়া অন্যান্য প্রাইম মুভার গুলিকেই আমার এইখানে অল্টারনেটর বা সিনক্রোনাস জেনারেটরের প্রাইম মুভার হিসেবে ইউজ করা হয়। তো কথা হচ্ছে যে সেটা যদি ফেল করে তাইলে কি প্রোটেকশন দিব আমরা, সেটা আমরা এখানে ডিসকাস করব। যে যদি এখানে যেটা তাকে ঘোরাচ্ছিল সেটা এখন আর ঘুরছে না, তাহলে এটা তো আমাকে দেখতে হবে প্রোটেকশনের ব্যবস্থা আছে। তো কি ব্যবস্থা করব? কারণ এখানে যদি আমি প্রোটেকশনের ব্যবস্থা না নেই তাহলে অনেকগুলো সমস্যা হবে, বার্ন আউট হয়ে যেতে পারে, উল্টা পাওয়ার ব্যাক ফ্লো করতে পারে, অনেক কিছু হতে পারে। তো ওটা একটা ফেলার। একটা ফেলার হচ্ছে যে ফেলার অফ ফিল্ড। এর কথার মানে হচ্ছে অল্টারনেটরে একটা ডিসি ফিল্ড থাকে, আসলে ইলেকট্রিক ম্যাগনেট থাকে একটা, যা হোক সেটাই ডিসি ফিল্ড। এই ফিল্ডের যদি ম্যাগনেটিক প্রপার্টি নষ্ট হয়ে যায়, মানে হচ্ছে যে ইলেকট্রিসিটি নাই ফিল্ডে, তো ওখানে ফ্লাক্স নাই, তো সেটা থেকে বাঁচাবে কে? তারপরে হচ্ছে ওভার কারেন্ট, মানে যদি বেশি কারেন্ট পাস করে যায় তাইলে সেখানে ঠেকাবে কে? এই ওভার কারেন্ট কথাটা যখনই আমরা বলবো, তোমরা এখানে কিন্তু ধরে নিবে যে দিস ইজ নট ফল্ট কারেন্ট। ওভার কারেন্ট মানে হচ্ছে রেটেড কারেন্টের চেয়ে কিছুটা বেশি, বাট ভীষণ ভীষণ বেশি না। ভীষণ ভীষণ বেশিকে আমরা বলি ফল্ট কারেন্ট, আর ওভার কারেন্ট ইজ নট ফল্ট কারেন্ট। ওভার কারেন্ট ইজ অ্যাকচুয়ালি রেটেড এর চেয়ে ওভার, সেজন্য এর নাম ওভার। তো যদি তোমাদের মনে হয় যে এটা যদি ফল্ট কারেন্ট না হয় তাহলে এর প্রোটেকশনের দরকার কেন? প্রোটেকশনের দরকার কারণ ওভার কারেন্টটা কতখানি ওভার এবং কতক্ষণ সময় ধরে সে এইভাবে ওভার আছে, এটা ইম্পর্টেন্ট। বিষয়টা হলো এনার্জি, মানে যদি ওভার হয় তো অনেক সময় ধরে থাকে, তাহলে অনেক বেশি এনার্জি সে নিয়ে নিচ্ছে, এই এক্সট্রা এনার্জিটা হিট হিসাবে ওখানে দেখা দিতে পারে এবং বার্ন হইতে পারে। এটা ওভার কারেন্টটা সাময়িক সমস্যা হলে প্রোটেকশন প্রয়োজন নেই, এটা দীর্ঘ সময় ধরে থাকলেই সমস্যা। কাজেই রিমেম্বার যে ফল্ট কারেন্ট আর ওভার কারেন্ট ইজ ডিফারেন্ট। একইভাবে ওভার স্পিড, এই প্রাইম মুভারটা যে ঘোরাচ্ছে, এখান থেকে ঘূর্ণন থেকে আবার ইলেকট্রিক ফ্রিকোয়েন্সিটা আসে আবার আউটপুটে এসিতে। ওভার স্পিড হলে ওখানে ফ্রিকোয়েন্সি বেড়ে যাবে, তো কাজেই ওখানে প্রোটেকশনের প্রয়োজন হবে। ওভার ভোল্টেজ, তারও কিন্তু প্রোটেকশনের প্রয়োজন হবে। এই ওভার ক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে দিস ইজ হায়ার দ্যান রেটেড। এটা যদি 300 আরপিএম এর 3000 আরপিএম এ ঘোরার কথা, 3100 হলে সেটা ওভার, 3050 হলে ওভার, 3001, 2, 3, 4 হলে ওভার, কিন্তু আমরা সাধারণত ইগনোর করি সামান্য একটু
পার্সেন্টেজে প্রকাশ করলে 3000-এর থেকে 3001, 2, 3, 4 সেমন বেশি কিছু না। হ্যাঁ, কিন্তু 3050, 3100 হলে সেখানে কিছুটা পার্সেন্টেজ ওভার স্পিড দেখা যাচ্ছে। এরকম ওভার স্পিড হলে ফ্রিকোয়েন্সি 50 হার্জের জায়গায় আমরা আরো বেশি পেয়ে যাব। সো অল দিস আর নট ফল্ট। ওভার কারেন্ট, ওভার ভোল্টেজ, ওভার স্পিড ইজ নট ফল্ট, বাট ইট ইজ অ্যাকচুয়ালি যে ডেভিয়েশন হচ্ছে রেটেড থেকে। এখন এই রেটেড থেকে কতখানি ডেভিয়েশন অ্যালাউ করা যাবে, এটার একটা রেঞ্জ থাকে। ওই রেঞ্জের মধ্যে রাখার জন্য প্রোটেকশনের ব্যবস্থা লাগবে। সেগুলি রিলে দিয়েও হতে পারে, রিলে ছাড়াও হতে পারে। সেটাই আমরা এখানে এখন ডিসকাস করব। আরটা হচ্ছে আনব্যালান্স লোডিং। দিস ইজ অলসো নট ফল্ট, বাট ইটস অল অফকোর্স অ্যান ইনএকুয়ালিটি। তিনটা ফেজে কারেন্ট, থ্রি ফেজের ক্ষেত্রে তিনটা ফেজে কারেন্ট সমান যাচ্ছে না, কম বেশি যাচ্ছে। হ্যাঁ, তো সেটা একটা সমস্যা। আর সর্বশেষ হচ্ছে প্রোটেকশন অফ অল্টারনেটর। এর সর্বশেষ স্কিম হচ্ছে স্টার্টার ওয়াইন্ডিং ফল্ট। মানে হচ্ছে যে অল্টারনেটরের ক্ষেত্রে স্টার্টার বলতে বোঝায় যে আউটপুট কারেন্ট যেদিক দিয়ে বেরোয়, এর ইনপুটে কিন্তু মেকানিক্যাল এনার্জি প্রাইম মুভারে। আর আরেকটা আছে ফিল্ড থেকে ডিসি সাপ্লাই, ওটাও আমরা ইনপুট হিসাবে ধরি। প্রাইম মুভারটা হচ্ছে মেকানিক্যাল ইনপুট, আর ডিসি ফিল্ড হচ্ছে ইলেকট্রিক্যাল ইনপুট। আর জেনারেটরের আসল আউটপুট হচ্ছে ইলেকট্রিক্যাল আউটপুট, দ্যাট ইজ কল্ড অ্যাকচুয়ালি স্টার্টার কারেন্ট থেকে যে স্টার্টার যে পাওয়ার যাচ্ছে সেটা। তো সেইখানে যদি ওয়েন্ডিং ফল্ট হয়, অর্থাৎ স্টার্টারে আমরা সে একটা স্টার কানেকশন দিলাম, এই কানেকশনে যদি একটা খুলে যায় অথবা একটা স্টার একটা লেগে যায় বা এরকম কিছু, এটাকে আমরা বলতেছি স্টার্টার ওয়েন্ডিং ফল্ট। তাহলে সেখান থেকে বাঁচাবে কি? হুম, এই প্রোটেকশন গুলি আমরা এখান থেকে 7টা প্রোটেকশন দেখবো। তবে একটু সময় লাগবে। আমরা শুরু করি, এটা বোঝার চেষ্টা করি এবার কোন ফল্টে আমাদের রিলে লাগে, কোন ফল্টে রিলে লাগে না, এগুলো সবই আমরা ডিসকাস করবো। আমরা প্রথম ফল্ট প্রাইম মুভার ফেইলিউর, এইটা আমরা প্রথমে ডিসকাস করতেছি। প্রাইম মুভার কাকে বলে সেটাও বলা হয়েছে, যেটা ইনপুট থেকে মেকানিক্যাল পাওয়ার দেয়। তো when input to the prime mover fails, the alternator runs an asynchronous motor and draws some current from the supply system. This motoring condition is known as inverted running. ঘটনা কি হচ্ছে নিজেরা বুঝছো কিনা? এটা হয়েছে এরকম যে একটা এরকম অল্টারনেটর আছে, প্রত্যেকটার সাথে একটা করে ফেজ লাগানো আছে। এখন পাওয়ারের ফ্লো ডিরেকশন দেখলে ইলেকট্রিক পাওয়ার এদিক দিয়ে বেরোয় যাবে, সি বেরোয়, যে আমি এখানে এ, এখানে বি, এখানে সি, এর মধ্য থেকে এই পি কে আমি এই লোডে পাঠাবো, যেটার নাম হচ্ছে পিএল, লোড পাওয়ার। টোটালি ভিএল আইএল কস থিটা আই ফর্মে আমরা লিখি না? এই পাওয়ারটা ইনপুট আসতেছে কোথেকে? ইনপুট আসতেছে প্রাইম মুভার থেকে। এখানে হচ্ছে পি এম বা মেকানিক্যাল পাওয়ার, অথবা পি ই, যেটাই বলি। সে পাওয়ারটা এদিক থেকে ঢুকতেছে, ওই দিক দিয়ে বেরোয় যাচ্ছে। যদি এটা ফেল করে, মানে এই পাওয়ার যদি ইনপুট না দেয়, তাইলে এখানে যেহেতু এনার্জির সোর্সে টান পড়েছে, এখানে হলো মেকানিক্যাল এনার্জি আসতেছিল। প্রাইম মুভার মানেই মেকানিক্যাল, প্রাইম মুভার মুভ করতেছে তো মেকানিক্যাল। এবার সেইটা কোত্থেকে আসে এটা নিয়ে আরো ফার্দার যেতে চাই না। সেটা কেমিক্যাল থেকে আসতে পারে, সেটা পোটেনশিয়াল থেকে আসতে পারে, সেটা নিউক্লিয়ার থেকে আসতে পারে, সেটা বহু ভাবে সেটা আসতে পারে, ওদিকে যাচ্ছি না। আমরা মেকানিক্যাল ফর্মে পেয়ে গেছিলাম প্রাইম মুভারে, এটা ধরে নিই, এটা নাই। এই অবস্থায় এই পি লোড যেখানে কানেক্টেড, আমরা সেটাকে ইলেকট্রিক বাস বার বলি না? বাস বার, এগুলির সাথে কানেক্টেড। প্রোটেকশন স্কিম কি কি জানো তোমরা? প্রত্যেকের সাথে ব্রেকার লাগানো থাকে, এভাবে থাকে। এখানে এনার্জি না থাকায় এইটা কিন্তু
তোমাদের আমি গ্যারান্টি দিচ্ছি, এটা ভালো করে না বুঝলে সমস্যা, যে যদি if this is the single bus and it is only connected to this generator, তাইলে এইখানে যে সমস্যাটা আমরা আলাপ করতেছি এটা কোনোদিনই ঘটবে না। কারণ এটা হচ্ছে এনার্জি কনজারভেটিভ রুলের মানে অপোজিট, যে এখানে এনার্জি নেই অথচ এই বাসটা এটাকে তোমার হচ্ছে মোটর হিসেবে ঘোরাবে, কিন্তু এখানে কিন্তু তাই বলছে যে মোটর হিসেবে ঘুরবে। আই ক্যান গ্যারান্টি ইউ ইট উইল নেভার প্রোভাইড এনার্জি টু দ্য মোটর, বিকজ যেখানে এনার্জি নাই সেখানে ও এনার্জি কোথা থেকে দিবে। তো সেই জন্য তাহলে কি ওরা ভুল লিখছে? ওরা ভুল লেখে নাই, মানে বোঝাটা ভালো করে বোঝা দরকার, যে ইফ ইট ইজ স্ট্যান্ড অ্যালোন বাস, মানে শুধু এই জেনারেটরের সাথে লাগানো আছে, তাইলে এই ঘটনা ঘটবে না। এখানে ফেল করলে এটার কোনো প্রোটেকশনের দরকার নেই, অটোমেটিকই সে থেমে যাবে। বাট আমরা প্রোটেকশনের কথা তাহলে বলতেছি কেন? বলতেছি যে স্ট্যান্ড অ্যালোন দিয়ে কখনো গ্রিড হয় না, এগুলি আসলে আরো জেনারেটরের সাথে লাগানো আছে, যেটা আমরা এখানে দেখাচ্ছি না। যে নট অনলি জেনারেটর, কোনো কোনো জায়গা থেকে ট্রান্সফরমারের মাধ্যমে, কোনো কোনো জায়গায় লাইনের মাধ্যমে এই বাস বার এইটা বিভিন্নভাবে কানেক্টেড। বোঝা গেছে কিনা? দ্যাট ইজ কল্ড ইলেকট্রিক্যাল নেটওয়ার্ক। তো সেখানে যেমন জেনারেটর 1 2 3 আছে, সেরকম লাইনগুলি আছে, ট্রান্সফরমার গুলি আছে। তো সরাসরি এই বাসের সাথে জেনারেটর থাকতে পারে, সরাসরি থাকতে পারে, মানে এটা ছাড়া আরো, অথবা ট্রান্সফরমার হয়ে থাকতে পারে যদি ভোল্টেজ আপ ডাউনের দরকার হয়, অথবা লাইনের মাধ্যমে আসতে পারে। তো এরকম করে আরো সোর্স অফ এনার্জি থাকতে পারে। যদি সেটা হয় তাহলে এই সোর্স অফ এনার্জি বন্ধ হয়ে যাওয়ার পরে অন্যান্য সোর্স অফ এনার্জি এই বাসের সাথে কানেক্টেড থাকে, তারা এদিকে তখন কারেন্ট পাঠাবে। এটা খুব স্বাভাবিক, ওর তো ইনপুট নাই, না থাকলে এতক্ষণ পাওয়ার এই দিকে দিচ্ছিল, যেটাকে আমরা বলছিলাম জেনারেটর অ্যাকশন, সেটা এখন বন্ধ হয়ে, যেহেতু এখানে পাওয়ার নাই, উল্টা এই বাসের তো পাওয়ার আছে, বিকজ আরো অল্টারনেটিভ সোর্স আছে, তারা উল্টা দিকে পাওয়ার পাঠাবে। তো দিস উল্টা দিকের পাওয়ার ইজ কল্ড ইনভার্টেড রানিং and that action is called motoring condition। আশা করি এবার বুঝতে পারছি। তো আমরা যেহেতু জেনারেটরকে গ্রিডে আছে ধরে নিচ্ছি, এক্সটার্নাল জেনারেটরের প্রোটেকশন নিয়ে তো আমরা চিন্তা করতেছি না, আমরা তো গ্রিডে কানেক্টেড জেনারেটর অল্টারনেটরের প্রোটেকশন নিয়ে চিন্তা করছি। সেই জন্য এই অবস্থায় প্রাইম মুভার ফেল করলে এখানে একটা প্রোটেকশনের প্রয়োজন আছে, নাইলে জেনারেটরটা মোটর হয়ে যাবে। তার মানে যে এতক্ষণ পাওয়ার সাপ্লাই দিচ্ছিল, প্রডিউস করতেছিল, সে এবার পাওয়ার খাওয়া শুরু করবে। তো ইউ আন্ডারস্ট্যান্ড দ্য নেচার অফ দ্য প্রবলেম। আশা করি ফেইলিউর অফ প্রাইম মুভার বলতে কি বোঝায় সেটা বুঝেছো, এবং মোটরিং কন্ডিশনে ইনভার্টেড রানিং বলতে কি বোঝায় সবই নিশ্চয়ই বুঝেছো। এবার আসো প্রতিকারে। ওয়ানের আই, আই মানে ওয়ান, মানে একের এ। ইন কেস অফ টার্বো অল্টারনেটর, টার্বো অল্টারনেটর বলতে বোঝায় যেগুলি হাই স্পিড অল্টারনেটর 3000 অ্যান্ড অ্যাবাভ, এগুলি হলো টার্বো অল্টারনেটর। এই কথাটা এখানে হঠাৎ করে বলার কেন প্রয়োজন যে এটা 3000 অ্যান্ড অ্যাবাভ? টার্বো অল্টারনেটর একটা বৈশিষ্ট্য হলো এগুলি 2 পোল অল্টারনেটর হয়, মানে অনলি 2টা পোল থাকে, এখানে 4টা 6টা পোল থাকে না আসলে। এবং এইখানে এইটা সাধারণত এটাকে বলা হয় নন স্যালিয়েন্ট পোল বা রাউন্ড রোটর, খুব হাই স্পিডে ঘুরে, শব্দ কম হয়। এইখানে এই টার্বো অল্টারনেটরের রুলের কথা আমরা বলতেছি যে ফেইলিউর অফ স্টিম সাপ্লাই মে কজ ইনভার্টেড রানিং, মানে যদি এই ধরনের অল্টারনেটরের ক্ষেত্রে স্টিম সাপ্লাই বন্ধ হয়ে যায়, স্টিম সাপ্লাই বন্ধ হওয়ার কারণে আমরা বলতেছি যে প্রাইম মুভার ফেইলিউর। হ্যাঁ, স্টিম সাপ্লাই বন্ধ হয়ে গেছে মানে হচ্ছে, একটু আগে বলছিলাম যে আমরা ইনপুটে পাওয়ার পেয়েছি মেকানিক্যাল পাওয়ার, কিন্তু সেই মেকানিক্যাল পাওয়ারটা কোথা থেকে আসলো সেটা কিন্তু আমরা বলি নাই। এই যে এখন একটু বলা হচ্ছে যে স্টিম থেকে আসছে, তার মানে স্টিম আসছে কোথেকে? জ্বালানি থেকে। জ্বালানি আসছে কোথেকে? ওই যে গ্যাস অথবা ডিজেল অথবা এরকম কিছু কয়লা, এগুলি পুড়িয়ে, হ্যাঁ, ফার্নেস অয়েল পোড়ায়, অনেক ক্ষেত্রে সরাসরি দিয়ে সেটা দিয়ে ইঞ্জিন চালায়, অথবা
আর ইসের মানে তাপ, মানে থার্মাল বলে আর কি, তাপ তৈরি করে সেখান থেকে স্টিম তৈরি করে। স্টিম কোল থেকে আর গ্যাস থেকে বেশি করা হয় স্টিম আর কি, কোল এবং গ্যাস থেকে তাপমাত্রা দিয়ে সেখান থেকে স্টিম করে। আর একটা হলো নিউক্লিয়ার থেকে স্টিম করে এগুলি। আর সরাসরি তেল গরম করে অনেক সময়ই স্টিম করে না, ওটা সরাসরি ডিজেল ইঞ্জিন চালিয়ে তৈরি করে দেয়, সেটা আবার আরেক সিস্টেম। তো এনিওয়ে যাই হোক না কেন, এই কাজটা করতে যে ওই দিক থেকে আমরা দেখলাম যে যদি আমার স্টিম টারবাইন হয়, স্টিম টারবাইন থাকলে সাধারণত ওগুলিকে থার্মাল বলে আর কি, থার্মাল পাওয়ার প্ল্যান্ট বলে। কারণ স্টিম দিয়ে তো সরাসরি আর বিদ্যুৎ তৈরি হয় না, স্টিমকে দিয়ে অবশ্যই টারবাইন ঘুরিয়ে তারপরে সেইটা থেকে প্রাইম মুভারের এনার্জিকে আমরা আসলে কনভার্ট করি। তো ওইখানে বলতেছি যে আমার স্টিম সাপ্লাই আমার যদি কমে আসে বা বন্ধ হয়ে যায় স্টিম সাপ্লাই, তাইলে আমার ইনভার্টেড রানিং শুরু হতে পারে। অর্থাৎ কিভাবে যে ওই দিক থেকে পর্যাপ্ত স্টিম পাচ্ছে না, মানে এনার্জি পাচ্ছে না, সো আমার সিস্টেম থেকে এনার্জি যে আমার টারবাইনকে মানে আমার জেনারেটরকে উল্টা দিকে মানে পাওয়ার ফ্লো করানো শুরু করলো, এটা এরকম হতে পারে। সেক্ষেত্রে ব্যবস্থা কি? সেক্ষেত্রে ব্যবস্থা হচ্ছে, if the steam supply is gradually restored, স্টিম সাপ্লাই ধীরে ধীরে বাড়ানো সম্ভব যদি হয়, the alternator will pick up load without disturbing the system, তাইলে ওই সিস্টেমে ও করবে কি, ইনভার্টেড রানিং কন্ডিশন থেকে আবার ফরওয়ার্ড রানিং এর দিকে সে চলে আসবে। and if the steam failure is likely to be prolonged, যদি এমন হয় যে স্টিম সাপ্লাই দেওয়া আর সম্ভব হচ্ছে না, অনেক সময় লাগবে, the machine can be safely isolated by control room attendant. Since the condition is relatively harmless, therefore automatic protection is not required. এখানে কি বুঝলা? সেটা হচ্ছে যে এই জন্য এই ধরনের ঘটনা কোনো রিলে বা কোনো ব্রেকারের আন্ডারে এটা দেওয়া দরকার নেই। কারণ রিলে আর ব্রেকারের আন্ডারে আমরা ওইটা দিচ্ছি যে জিনিস মনিটর করতে খুবই কম সময় পাওয়া যায়, যেটা মিলি সেকেন্ড, মানে 2-3 সাইকেলের মধ্যে ঘটে যায়। তুমি জানো যে এক সাইকেল মানে হচ্ছে এইটার 20 মিলি সেকেন্ড, আর 5 সাইকেল মানে হচ্ছে 100 মিলি সেকেন্ড। তাহলে অনেক কিছুই ঘটে যায় এই 100 মিলি সেকেন্ডের ভিতরে, ঘটে যায় অনেক কিছুই 100 মিলি সেকেন্ডের মধ্যে ঘটে যাবে, এটা 5 সাইকেলের মধ্যে কাজ শেষ। তো তখন ওইগুলি কোনো হিউম্যান দিয়ে করানো সম্ভব না, কারণ হিউম্যান মস্তিষ্ক অত দ্রুত এখানে হচ্ছে যে অ্যাকশন নিতে জানে না। তো এগুলি আমরা তখন ওগুলি অটোমেটিক প্রোটেকশন আন্ডারে দেই, অর্থাৎ কিনা আমাদের রিলে গুলি বা অন্যান্য যা আছে তারা তখন ওইভাবে কাজ করে। তুমি জানো রিলে কত ফাস্টার কাজ করে, সেগুলি আমরা কিন্তু রিলের ওখানে ডিসকাস করেছি। যেমন ইনস্ট্যান্টিনিয়াস রিলে ওই যে একেবারে খুব সঙ্গে সঙ্গে কাজ করে, আর যেগুলিতে ইনভার্স টাইম আছে সেগুলি ফল্ট কারেন্টের ব্যস্ত অনুপাতিকে কাজ করে, আর যেগুলি ডিলে রিলে সেখানে ইচ্ছা করে কিছু ডিলে সঙ্গে দিয়ে দেওয়া যায়, কিন্তু সেই ডিলেও খুব বেশি না, মানে কয়েক মিনিটের ডিলে না, সেকেন্ডের ডিলে। কথা হচ্ছে যে এইখানে তাহলে আমরা রিলে ইউজ করলাম না কেন? ন্যাচারালটার প্রকৃতি দেখো, সেটা হচ্ছে যে যদি আমরা একটা স্টিম টারবাইনের এক্সাম্পল দিই, সেখানে যদি স্টিম সাপ্লাই আসে তাহলে এটা ঠিক আছে দেখাবে। যদি স্টিম টারবাইন বন্ধ হয়ে যায় তাইলে সেখান থেকে ইনভার্টেড রানিং শুরু হয়ে যেতে পারে, অর্থাৎ জেনারেটরটা মোটরের দিকে ধাবন করতে পারে, কিন্তু স্টিম অচিরেই ফিরে আসতে পারে। এখন স্টিম ফিরে আসবে কি আসবে না, এটা ওখানে যারা কন্ট্রোল রুমে যে লোক থাকে সেই লোকের এটা জানা থাকে। কাজেই যদি ফিরে আসার সম্ভাবনা থাকে তাইলে এটাকে আর বন্ধ করে না, একটু ওয়েট করে, এর মধ্যে ঠিক হয়ে যায়। আর যদি স্টিম ফিরে আসার সম্ভাবনা না থাকে তাইলে হচ্ছে গিয়ে ওটাকে তখন শাটডাউন করে দেয়। শাটডাউন করে দেয় কারণ এটা শাটডাউন করার মতো সময় পাওয়া যায়, এটা সেকেন্ডের বিষয় না যে সবকিছু ধ্বংস হয়ে যাবে, সেজন্য বলা হচ্ছে রিলেটিভলি হার্মলেস। আর এই জন্য এই প্রাইম মুভার ফেইলিওর অফ অল্টারনেটর, ইট ইজ এ প্রোটেকশন
বটে, কিন্তু এই প্রোটেকশন এর জন্য আলাদা করে এরকম কোনো রিলে স্কিম নেওয়া হয় না, আমরা যেটাকে ইউনিট প্রোটেকশন বলতেছি, বাট এটা হিউম্যান সার্ভেইলেন্সের আন্ডারে রাখা হয় এবং সবসময় এটা মনিটর করা হয়। সো ইউ উইল নেভার গেট এ পাওয়ার প্ল্যান্ট where there is no person or no attendant in the control room. সমস্ত পাওয়ার প্ল্যান্টের সব কন্ট্রোল রুমে সবসময় লোক থাকে, এটাকে ফাঁকা রাখা যাবে না, সবসময় লোক রাখতে হবে, অল টাইম লোক রাখতে হবে। ওকে, এখন আমার ধারণা এটা সবাই তোমরা বুঝতে পারছো। একটুখানি অনেকের মনে প্রশ্ন আসবে যে স্টিম ফিরে আসবে কি আসবে না, সেটা এখন বুঝবো কিভাবে। ওকে, এক কথায় যদি আমি উত্তর দেই তাইলে হচ্ছে যে এইটার এক্সপার্টরা বয়লার রুমে থাকে, তারা ওই অ্যাটেন্ডেন্টকে এটা জানিয়ে দিতে পারে যে অসুবিধা নাই, স্টিম আসতেছে। আর যদি তারা জানিয়ে দেয় যে সমস্যা আছে, মানে স্টিম দেওয়া যাবে না, তাইলে হচ্ছে তখন অ্যাটেন্ডেন্ট জেনে যায় এবং সে তখন কন্ট্রোল রুম থেকে এটাকে বন্ধ করে দেয়, তাকে বয়লার রুম থেকে জানানো হয় যে স্টিম আসবে কি আসবে না। এটা হলো আমি এক কথায় উত্তর দিলাম আর কি, মানে আরেকজনের কান্দে চাপাই দিলাম যে অমুক বলবে। কিন্তু তুমি যদি আরো ভালো করে জিনিসটা জানতে চাও যে সে জানবে কি করে যে স্টিম আসবে কি আসবে না, ওকে, তাইলে বলি যে সেটা হচ্ছে এই কথার সুনির্দিষ্ট উত্তর নাই। এই উত্তরটা দিতে গেলে আগে তোমাকে জানতে হবে যে ওই পাওয়ার প্ল্যান্টে স্টিমটা তৈরি হয় কিভাবে। সে ওখানে যদি কয়লা পুড়ে স্টিম তৈরি হয়, যদি এই সিস্টেম থাকে, তাইলে দেখতে হবে যে ওই যে কয়লার সাপ্লাই ঠিক আছে কিনা, এবং এখানে কয়লা ওই ফার্নেসে বার্ন করার জন্য ওর তো জানো যে অনেক মেকানিজম থাকে, যেমন এক জায়গায় কয়লা গুঁড়া করে, সেই কয়লাটা কনভেয়ার বেল্ট দিয়ে নিয়ে যায়, তারপরে তোমার সেটাকে কয়লাটাকে অনেক উপরে নিয়ে এইভাবে পাউডারের মতো করে ছেড়ে দেয় বয়লারের মধ্যে। এই সব জায়গায় কোনো গ্যাঞ্জাম হয়েছে কিনা, মানে কোনো জায়গায় কোনো যন্ত্র নষ্ট হয়েছে পড়েছে কিনা, যেটা দিয়ে পাউডারটাকে কয়লার পাউডারটাকে ওটার মধ্যে দেয়, মনে করো যে সেইখানে যন্ত্র বন্ধ হয়ে গেছে কিনা, এইটা ওই কন্ট্রোল রুমে বসে ওই লোক জানতে পারবে না, কিন্তু ওই ফার্নেস সিস্টেম যারা দেখাশোনা করে তারা জানাতে পারবে যে আমাদের তো ওইখানে কয়লা ওর মধ্যে ঢালার যন্ত্র নষ্ট, তার মানে এখন যে কয়লার অভাবে যে স্টিমটা বন্ধ হয়ে গেছে, এই স্টিম আর 2-3-4 ঘন্টার মধ্যে আসবে না, আমাদের ওটা আগে ঠিক করতে হবে। তো এইভাবে কিন্তু সে তোমাকে উত্তরটা দিতে পারবে যে এখানে স্টিমের ফ্লো যে বন্ধ হয়েছে সেটা সাময়িক নাকি সেটা ফিরে আসতেছে। কয়লার ক্ষেত্রে বললাম, গ্যাস যদি হয়, তো গ্যাসের তোমার ধরো ইয়ে ঠিক আছে, ফ্লো ঠিক আছে, তো গ্যাস যেখানে বার্ন হচ্ছে, বার্ন ঠিক আছে, সবই ঠিক আছে, তো স্টিম বন্ধ হওয়ার কোনোই কারণ নেই, কিন্তু তারপরেও স্টিম বন্ধ হয়েছে। তো সেক্ষেত্রে ওইখানে অন্য কোনো কারণ থাকতে পারে, যেমন হচ্ছে যে এই যে গ্যাস বার্ন হয়ে পানিটা যে গরম করতেছে, সে পানির মধ্যে সমস্যা পাওয়া গেছে, পানির মধ্যে মানে সাব সি মানে সেডিমেন্ট বলে, সেডিমেন্ট মানে পানির মধ্যে এমন সেডিমেন্ট পাওয়া যাচ্ছে যে এই পানিকে যদি বারবার রান করানো হয় তাহলে এই সেডিমেন্ট গুলি জমে বয়লারের টিউব গুলিকে নষ্ট করে ফেলবে। এই জন্য পানি কন্টিনিউয়াসলি তার ওখানে কোয়ালিটি টেস্ট করে, মিনারেল কোয়ালিটি টেস্ট করে পানি। তো এমন হতে পারে যে আসলে জ্বালানির কোনো সমস্যা নেই, কয়লা গ্যাস ওখানে কোনো সমস্যা নেই, সমস্যা হয়েছে যে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে জানা হয়েছে যে পানি চেঞ্জ করা লাগবে, এই পানি দিয়ে আমরা আর স্টিম বানাবো না। তার মানে সেই পানিকে যদি ট্রিট করে পাইপ লাইনে আনতে আরো 4 ঘন্টা সময় লাগে, তাহলে এর মধ্যে তো আর স্টিম পাওয়া যাবে না। বোঝা গেল কিনা? সো দিস ইজ নট অ্যাকচুয়ালি সেকেন্ডের মধ্যে ঘটিয়ে ফেলার মতো কাণ্ড এটা না, এটা আসলে টাইম নিয়ে করা হয়। যে কোনো কারণে ওখানে সার্ভিস ইন্টারাপ্টেড হলে সেটা মানুষই সেটার অ্যাকশন নিতে পারে ধীরে সুস্থে, যা ঠিক আছে যে পানির কি রেজাল্ট আসছে, অথবা অন্য সার্কুলেটিং ওয়াটার ওখানে অ্যাক্সেসরিজ পাম্প থাকে, সেগুলির জন্য পাওয়ার সাপ্লাই কোনো জায়গায় কোনো প্রবলেম আছে কিনা ওই পানি ট্রিট করার, এগুলি আমরা তাহলে বললাম যে গ্যাস এবং কোল চলে গেল। স্টিমের ক্ষেত্রে আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। এখন মনে করো, এটাও আমরা এই ফাঁকে একটু বলে নিই যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট থেকে জানানো হলো যে স্টিম বন্ধ হয়ে গেছে। এখন এর কারণ কি হতে পারে, সেজন্য বলতেছি যে সেটা কিন্তু এর কোনো সুনির্দিষ্ট উত্তর নাই।
যে এই যে ইনভার্টিং অবস্থায় যে বলা আছে যে ইফ দ্য স্টিম সাপ্লাই ইজ গ্রাজুয়ালি রিস্টোর, অর্থাৎ ধীরে ধীরে সেটা আবার বাড়িয়ে দেওয়া সম্ভব, সেটা যাবে নাকি ইফ দ্য স্টিম ইজ লাইকলি টু বি প্রলংড, ফেইলিওর ইজ প্রলং, মানে হচ্ছে অনেকক্ষণ লাগবে এটা ঠিক করতে। এই জিনিসটা পাওয়ার প্ল্যান্টের নেতার উপর ডিপেন্ড করে। এবং যেখান থেকে স্টিম আসতেছে কোথা থেকে? বয়লার থেকে। সেই বয়লারটায় যে এখান থেকে হিট এক্সচেঞ্জ হচ্ছে, তার মানে হচ্ছে একটা এক্সাম্পল দিলাম যে থার্মাল পাওয়ার প্ল্যান্টে এটা কোল থেকে হিট এক্সচেঞ্জ হয়ে আসতে পারে ফার্নেসের মাধ্যমে, গ্যাস থেকে আসতে পারে সরাসরি গ্যাস বার্নিং হয়ে, অথবা নিউক্লিয়ার থেকে আসতে পারে, যেটা হচ্ছে নিউক্লিয়ার ফিশন থেকে। আর সেখানে বিক্রিয়ন হয়ে হিট তৈরি হয়, যেই হিটকে পরবর্তীতে অন্য কোনো হিট এক্সচেঞ্জিং ম্যাটেরিয়াল, সেটা সলিড, লিকুইড এবং গ্যাস ফর্মে হতে পারে। সাধারণত সলিড হলে সোডিয়াম হতে পারে, লিকুইড হলে এটা তো হেভি ওয়াটার বলে আর কি, ভারী পানি। এগুলির মাধ্যমে অনেক রকম আছে আর কি, মানে যেটা হচ্ছে নিউক্লিয়ার রিয়াক্টর এবং হচ্ছে বয়লার এর মাঝখানে হিট এক্সচেঞ্জ করে। কারণ সরাসরি কিন্তু নিউক্লিয়ার পাওয়ার বয়লারে তাপ দেয় না, এটা কিন্তু মনে রাখবা যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের মধ্যে বয়লার ঢুকানো থাকে না, কারণ এটা সম্ভব না। নিউক্লিয়ার যেখানে রিয়াক্টর সেটা হলো ছোট্ট একটা জিনিস, কিন্তু ভীষণ হাই পাওয়ার, ছোট্ট একটা জিনিস ভীষণ হাই পাওয়ার, ওটার মধ্যে বয়লার টয়লার ঢোকানোর কোনো কায়দা নেই। ওখান থেকে শুধু হিটটাকে টেনে বের করে নিয়ে আসে যে মিডিয়াম দিয়ে, ওটাকে আমি বলতেছি হিট এক্সচেঞ্জার। এটা সলিড হতে পারে, লিকুইড হতে পারে, এবং হচ্ছে গ্যাস ফর্মেও হতে পারে। সেটা সেখান থেকে বেরোয় এসে সেটা হিট এক্সচেঞ্জ করে বয়লারে হিটটা ট্রান্সফার করে দেয়। তারপরে বয়লারে হিট ট্রান্সফার করলে এটা কিন্তু আবার স্টিমের মধ্যে হিট ঢুকাই দেয়। এই স্টিম কিন্তু আবার ওই যে ইয়ের মধ্যে, টারবাইনের মধ্যে যে আরেক দফা হিট এক্সচেঞ্জ করে এটা টারবাইনকে ঘুরিয়ে ওই জেনারেটরে পাওয়ার দিয়ে তারপরে আবার বেরিয়ে যায় লিকুইড হয়ে। এখন ইফ ইট ইজ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, তাহলে এর ওই গ্যাস ফিরে আসবে কি, মানে স্টিম ফিরে আসবে কি আসবে না, এইটার কারণ বহু হতে পারে। বহু এক হতে পারে যে রিয়াক্টর কাজ করতেছে না, তাহলে এটা সাথে কয়দিন লাগবে ইউ ডোন্ট নো, বুঝতে পারছো, রিয়াক্টর কাজ করতেছে না। আরেকটা হতে পারে, অদ্ভুত বিষয় আছে একটা, সেটা হচ্ছে এটা হলো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের সবচেয়ে ডেঞ্জারাস দিক, মানে মানে ডেডলি সিচুয়েশন তৈরি করে। সেটা হচ্ছে রিয়াক্টর ফিয়াক্টর সব ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু যেটা হয়েছে যে ওইখানের পাওয়ার প্ল্যান্টের বিদ্যুৎ চলে গেছে, সো অ্যাক্সেসরিজ ফেল করছে, মানে যেটাকে আমরা বলি যে এখানে পাম্প অন্যান্য জিনিস চালানোর জন্য ওই সিস্টেমে অ্যাক্সেসরিজ চালানোর জন্য পাওয়ার লাগে আর কি, অক্সিলারি পাওয়ার যেটাকে বলে আর কি। তো যত রকম সাপোর্টিং জিনিস আছে এগুলি চালানোর জন্য, এটা কিন্তু ওই জেনারেশনের পাওয়ার উৎপাদন করে সেখান থেকে স্টেপ ডাউন ট্রান্সফরমার দিয়ে করলে এই সমস্যা, কারণ প্ল্যান্ট বন্ধ হয়ে গেছে, তখন ওইসব পাওয়ার নাই। কিন্তু নিউক্লিয়ার রিয়াক্টরের মধ্যে যে রিয়াকশন চলতেছে এটা ফট করে বন্ধ করা যায় না, এটা ঘন্টার পর ঘন্টা লেগে যায় এটাকে বন্ধ করতে। তো যতক্ষণ না বন্ধ করা যাচ্ছে ততক্ষণ ওইখানকার তাপ সেটাকে আসলে কুলিং করে ঠান্ডা করে না রাখলে, মানে হচ্ছে পানির মধ্যে দিয়ে রান করে সেই গরম পানি নর্মালি ছেড়ে দিয়ে ওই রিয়াক্টরকে ঠান্ডা করে রাখতে হবে, না হলে এটা অ্যাটম বোমার মতো আস্তে আস্তে করে ফেটে যাবে, তোমার চোখের সামনেই কয়েক ঘন্টা সময় নিয়ে বাস করলে পারমাণবিক বিস্ফোরণ ঘটে গেল। সো যখন ওই পাওয়ার প্ল্যান্টের পাওয়ারটি কাজ করে না, তখন কোনো বিকল্প পাওয়ার দিয়ে যাতে ওই সমস্ত জিনিস চালু রাখা যায়, সেই জন্য নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের নর্মাল পাওয়ার প্ল্যান্টের মতো মানে অক্সিলারি পাওয়ার রাখলে হয় না, এক্সট্রা 3 ধরনের পাওয়ার রাখতে হয়, এক্সট্রা 3 ধরনের ব্যাকআপ পাওয়ার নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে রাখতে হয়। উদ্দেশ্য হচ্ছে কোনো কারণে ওখানকার পাওয়ার কাজ না করলে বাইরের পাওয়ার, বাইরের বলতে গ্রিডের অন্য জায়গা থেকে এক্সেস লাইন আনে, এবং যদি দেশে তখন ব্ল্যাক আউট ঘটে তাহলে অন্য পাওয়ারও পাবে না। একটা হলো স্টেশনের স্টেপ ডাউন পাওয়ার, সেটা সমস্যা থাকলে দেশের গ্রিডের অন্য কোনো জায়গার পাওয়ার, সেটা সমস্যা থাকতে পারে, দেশে ব্ল্যাক আউট করতে পারে। ব্ল্যাক আউট তো একেবারে অসম্ভব জিনিস না, 2014 সালের 1 নভেম্বরই বাংলাদেশে ব্ল্যাক আউট ঘটেছে লাস্ট, তার আগে একবার ঘটেছে সিডরের সময়।
তো 2-2 বার ব্ল্যাক আউট রিসেন্ট টাইমে ঘটে গেছে। তো যখন তুমি কোনো পাওয়ার প্ল্যান্টে বিকল্প পাওয়ার রাখলা এবং দেখলা ব্ল্যাক আউট করছে, তাহলে বিকল্পটাও তোমার নাই। তখন তুমি এটা যদি নর্মাল পাওয়ার প্ল্যান্ট হয় তাহলে তোমার সেটা চালু করতে সময় লাগবে। কথাটা বুঝো, ইফ ইট ইজ এ নর্মাল পাওয়ার প্ল্যান্ট at the country is under black out, তাইলে তোমার যে সমস্যা হচ্ছে নো টেকনিক্যাল প্রবলেম, অনলি প্রবলেম এটা হলো যে মানুষকে কিভাবে তুমি বুঝায় রাখবা। বুঝতে পারছো? কোনো দেশে ব্ল্যাক আউট হলে ওই দেশে যদি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট না থাকে তাহলে সমস্যা হচ্ছে একমুখী, যেটা হচ্ছে কত দ্রুত বিদ্যুৎ ফিরিয়ে নিয়ে আসতে পারবা। এই যন্ত্রণায় মানুষ তোমার মাথা গরম করে ফেলবে। কাজেই ওখানে অ্যাক্সেসরিজ চলার মতো পাওয়ার না থাকলে ডিজেল ইঞ্জিন বা অন্য কোনো লোকবাহিত মানে লোকোমোটিভ টাইপের কিছু একটা ইয়া কি বলে ওইটারে, ওই পোর্টেবল কিছু একটা এনে ওখানে বিদ্যুৎ চালু করে দিতে হবে। এরকম করে করে সারা দেশে চালু করতে বেশ সময় লাগবে। দিস ইজ এ ব্ল্যাক আউট প্রবলেম। কিন্তু যদি তোমার নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট থাকে তাহলে তুমি দুই ধরনের প্রবলেম পড়েছো। এক হচ্ছে দেশে কখন বিদ্যুৎ ফিরে আসবে এটা নিয়ে তো মানুষের টেনশন, আর একটা হচ্ছে খোদ দেশের নিরাপত্তা নিয়ে টেনশন, যে অতি দ্রুত নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে পাওয়ারকে ফেরত আনতে না পারলে অতি দ্রুত, তাহলে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট নিজে নিউক্লিয়ার বোমা হয়ে ফেটে যাবে, ফেটে যেয়ে তখন দেশের 12টা বেজে যাবে। কাজেই কতক্ষণ পর এই স্টিম ফেরত আসবে এইটা এক কথায় উত্তর দেওয়া যায় না। আর এর জন্য আসলে কোনো অটোমেটিক প্রোটেকশনেরও প্রয়োজন হয় না, কারণ অটোমেটিক প্রোটেকশন হচ্ছে সেগুলি যেগুলি খুব সামান্য সময়ের মধ্যে করতে হয় এবং হিউম্যান ব্রেন তখন কাজ করে না, এটা আগের থেকে প্রোগ্রাম করে রাখতে হবে। ওকে, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কিন্তু যে সমস্যার কথা বললাম সেটাও মানে অটোমেটিক প্রোটেকশনটা বেশি জরুরি না, বরং নিশ্চিত রূপে কোনো না কোনো বিকল্প ব্যবস্থা থাকবে, সেইটা করাটা জরুরি। সেটা মানুষই করুক, অসুবিধা নেই, অটোমেটিক করা লাগবে না, মানুষই করুক। মানুষে করা বলতে বোঝাচ্ছে যে মানুষে চিন্তা ভাবনা করে কাজটা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা নিয়ে করুক, তাতে কোনো সমস্যা নেই। তাহলে ওখানে কি করা হয় যে যদি সারা দেশের গ্রিডও বন্ধ হয়ে যায় তাহলে যেন নিজস্ব কোনো প্রসেসে ওইখানে বিদ্যুৎ তখনই তৈরি করে সেই বিদ্যুৎ দিয়ে পাম্প চালিয়ে এগুলিকে ঠান্ডা রাখা যায়, এই ব্যবস্থা রাখতে হবে। ইট ইজ নট ভেরি ইমার্জেন্সি সিচুয়েশন, বাট ইট মে টার্ন ইনটু ইমার্জেন্সি সিচুয়েশন, যেটা থেকে আর তোমার ফিরবা না, একদিকেই যাওয়া শুরু করবে, সেটা হলো বাস্ট করা। তো এই ধরনের প্রোটেকশনে এই জন্য রিসোর্সের ব্যবস্থা রাখা, কিন্তু রিসোর্সটা অটোমেটিক থাকার কোনো দরকার নেই। অটোমেটিক বললাম না, কয়েক সেকেন্ডের মধ্যে কাজ করতে, এটা কয়েক সেকেন্ডের না, এখানে তুমি 1 দিন 2 দিন 3 দিন সময় পাবা, কিন্তু তার মধ্যে কোনো না কোনো ভাবে তোমরা তো বুঝতেছো যে এটার এমন কঠিন কাজ, ভীষণ কঠিন কাজ যদি ওই সময় ওইখানে ওইরকম বিদ্যুতের ব্যবস্থা না থাকে। কারণ তুমি আগের থেকে করে রাখো নাই, তারপর হাতে 2-3 ঘন্টা সময় আছে, সেই সময় তুমি ওখানে ভাবলা যে আমি এইটা সেটা নিয়ে তারপরে ওখানে বিদ্যুৎ উৎপাদন করে পাম্পগুলি চালাই দিব, এই সময় তুমি নাও পেতে পারো। দেখা গেল এমন ডেঞ্জারাস দিকে টার্ন নিচ্ছে যে ওখানে যে তুমি তখন বিদ্যুৎ কিচ্ছু তৈরি করতে পারতেছো না, কোনো কাজই করতেছে না, যাই চালাও সেটা দেখো যে আউটপুট 0 দেয়। তো তখন তোমার হচ্ছে মরা ছাড়া কোনো গতি নেই, কারণ তখন ধীরে ধীরে মরণের দিকে যাচ্ছ, যে কখন ওইখান থেকে ইয়া হবে ওটা পাঠবে আর কি, সেরকম একটা বিশাল খারাপ সিচুয়েশনের দিকে যেতে পারে আর কি। হ্যাঁ, ওকে, এরপরে আমরা যাচ্ছি যে ডিজেল ইঞ্জিন ড্রাইভেন অল্টারনেটরের ক্ষেত্রে। এখানে এটা কিন্তু আমরা স্টিমের ক্ষেত্রে বলেছি। when the running inverter draw a considerable amount of power from the supply system, and it is usual practice to provide protection against motoring in order to avoid damage due to possible mechanical seizure. This is achieved by applying reverse power relay to the alternator, which isolate the latter during their motoring action. It is essential that the reverse power relays have time delay in operation in order to prevent inadvertent tripping during system disturbance caused by faulty synchronizing phase switching. আচ্ছা, এখানে কি বলেছি
এতক্ষণ আমরা যা কথা বলেছি সেগুলি সব স্টিম টারবাইন নিয়ে বলেছি, এবং যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বলেছি সেটাও কিন্তু স্টিম টারবাইন, এই কথা মনে রেখো। শুধু নিউক্লিয়ার আর অন্য স্টিমের মধ্যে ফারাক হচ্ছে যে ওখানে জ্বালানি হিসেবে কয়লা বা গ্যাস ইউজ করা হয়, আর এখানে জ্বালানি হিসেবে নিউক্লিয়ার রিয়েক্টর হয়, কিন্তু বাকিটা কিন্তু সব স্টিমের। তো আগের বিতে যে ডিসকাস করেছি সেটা ছিল স্টিম, সেই জন্য আলাপের মধ্যে ইভেন নিউক্লিয়ার পর্যন্ত আসছে। কিন্তু নিউক্লিয়ার হোক আর না হোক, ওই স্টিমের ক্ষেত্রে সুবিধা হচ্ছে যে স্টিম টারবাইন গুলিতে এই জিনিস ফিরে আসতে যে সময় লাগে, এটাকে আমরা বলি ইনার্সিয়া। সময় মানে ইনার্সিয়া, সেই সময়টুকু ওখানে পাওয়া যায়। পাওয়া যাওয়ার কারণে এটা ওই ম্যানুয়ালি হ্যান্ডেল করে ওইটাকে থামাই দেওয়ার ব্যবস্থা থাকলেই হচ্ছে। কিন্তু যদি ডিজেল জেনারেটর হয়, মনে রাখতে হবে যে ডিজেল জেনারেটরে কিন্তু স্টিম লাগে না, এবং ডিজেল পুড়িয়ে কিন্তু স্টিম বানাচ্ছে না, ডিজেলকে ফায়ার করে সরাসরি ইঞ্জিন চালিয়ে ফেলতে হচ্ছে। তো এইখানে ইনার্সিয়া কম। এর মানে কি? মানে হচ্ছে, আমি তোমার বুঝাই, এর মানে হচ্ছে একটা স্টিম টারবাইন ওই স্টিম তৈরি করে চালু টালু করতে প্রায় 3 দিনের মতো সময় লাগে, এবং তাকে শাটডাউন করতেও সময় লাগে। কাজেই ওইখানের পাওয়ার সিস্টেম এক সময় স্টিম পাইলো না, সেই জন্য সে সবকিছুতে বিশাল ক্ষতি করে ফেলবে সেরকম না। ওর মেকানিজমই স্লো, আস্তে আস্তে ডেভেলপ করে, আস্তে আস্তে বন্ধ হয়। জিনিসটা বিশাল রকমের হাতিকে মুভ করানোর মতো, ভীম বেগে দৌড়াইতে পারে না, সে আস্তে আস্তে নড়াচড়া করে। এটা হলো স্টিম টারবাইন। কিন্তু ডিজেলটা হচ্ছে কয়েক সেকেন্ডের মধ্যে এটা স্টার্ট হয়ে যায়, এবং কয়েক সেকেন্ডের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে যে যদি আমার ওই দিক থেকে ডিজেল সাপ্লাই বন্ধ হয়ে যায় বা প্রাইম মুভার ঘোরা বন্ধ হয়ে যায়, এই মেশিনের এখানে তো টারবাইন ঘুরতেছে না, তো এখানে যে পাওয়ার তৈরি হয়ে আসতে সময় লাগবে, এখানে ইঞ্জিন ঘুরতেছে। এটা হলো পট করে ওই আউটপুট থেকে ইলেকট্রিক্যাল পাওয়ার ব্যাক ফ্লো করাই দিবে। ব্যাক ফ্লো করলে এই ইঞ্জিন ফিঞ্জিন সব নষ্ট হয়ে যাবে। সেই কারণে আমি স্টিমে যেরকম এই চোখ বন্ধ করে বসেছিলাম যে ও চিন্তা করার দরকার নাই, আগে জানাক আমাকে যে স্টিম ফিরে আসবে কি আসবে না, তারপর ধীরে সুস্থে বন্ধ করবো না। এখানে এটা না, এখানে কোনো কারণে ডিজেল ফেল করলে এটাকে সময় দেওয়া যাবে না, এটাকে বন্ধ করে দিতে হবে। এটাকে বন্ধ করে দিতে হবে বিকজ সিস্টেমের পাওয়ার ভিতরে ঢুকে টারবাইনটাকে ওরকম ক্ষতি করতে না পারলেও এটাকে কিন্তু ক্ষতি করে ফেলবে। দ্যাটস দ্য রিজন যেখানে বলছে যে এইসব ক্ষেত্রে in order to avoid damage due to possible mechanical seizure, এটার জন্য আমাকে হচ্ছে from the power supply system it is usual practice to provide protection against motoring action, মানে জেনারেটর যাতে মোটর না হতে পারে সেই জন্য নেগেটিভ পাওয়ার বা পাওয়ার ব্যাক ফ্লো করা শুরু করলেই আমার হচ্ছে অল্টারনেটরটাকে গ্রিড থেকে ডিসকানেক্ট করে দিতে হবে। দেখি ড্রয়িং গুলি আছে কিনা, না ফেলে দিছি, ফেলে দিছি দেখা যাচ্ছে। এটা হচ্ছে একটা জায়গায় দেখাইছিলাম যে, নাহলে এখানে আবার দেখাই, এই যে এরকম একটা ছিল, তারপরে এখানে লাইনগুলিতে এখানে যে প্রোটেকশন ছিল, এই যে তো ডিজেলের ক্ষেত্রে যেটা হবে, এই ম্যানুয়ালি না, অটোমেটিক্যালি এই ডিজেল সাপ্লাই এখান থেকে প্রাইম মুভার থেকে আসতেছে না, এটা একটা কিছু সময়ের ধরে অ্যাবসেন্ট থাকলে এটা 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 খুলে যাবে। খুলে গেলে এই দিক থেকে আর পাওয়ার ব্যাকফ্লো হতে পারবে না, এই কথাটা এখানে বলা হয়েছে। ওকে, এরপরে আছে ফিল্ড ফেইলর। ফিল্ড ফেইলর আগে জিনিসটা পড়ে নেই, তারপর বুঝাই দিচ্ছি কি। মূলত ফিল্ড বলতে বোঝায় হচ্ছে ডিসি সাপ্লাই একটা থাকে অল্টারনেটরে, সেটার কথা বলা হচ্ছে। দ্য চান্সেস অফ ফিল্ড ফেইলর, the chances of field failure, এটা হচ্ছে chances of field failure of alternator undoubtedly very rare,
হুম, তোমাদের মনে আছে কিনা ফিল্ডের ক্ষেত্রে বলছিলাম যে এটা মূলত আহ, ইয়ে আহ, একটা ইলেকট্রিক ম্যাগনেট বলছিলাম। তো ইলেকট্রিক ম্যাগনেট হঠাৎ করে ম্যাগনেট থাকবে না এরকম সম্ভাবনা কম আছে, তবুও হলে কি হয় সেটা বলতেছি। ইভেন ইফ ইট does occur, no immediate damage will be caused by permitting the alternator to run without a feed for a short period. It is sufficient to rely on the control method and to disconnect the faulty alternator manually from the system bus. Therefore, it is universal practice not to provide automatic portion against the this contingency. বুঝাই দিচ্ছি কি জিনিসটা। দেখো, একটা অল্টারনেটর আমরা যেরকম করে আঁকতেছিলাম, এরকম করে আঁকতেছিলাম, দিস অল্টারনেটর। এই অল্টারনেটরে আমি এখানে এরা যা বলছে সেটাকে বাংলা ভাষায় বোঝাচ্ছি যে এবিসি তে আমরা যে ভোল্টেজটা পাই, এই ভোল্টেজটার ফ্রিকোয়েন্সি এবং ভোল্টেজ সাধারণত ফিক্স থাকে, এবং এই ফ্রিকোয়েন্সি যাতে চেঞ্জ না হয় এটার জন্য এটা কিছু মেজারমেন্ট নেওয়া হয়, মেজার নেওয়া হয়। যেমন এইটাকে যে অল্টারনেটর বলছি, এটা আরেকটা নাম হচ্ছে সিনক্রোনাস জেনারেটর। তো সিনক্রোনাস জেনারেটর এই কথাটার অর্থ হলো যে অবশ্যই এইখানকার ফ্রিকোয়েন্সিটা ফিক্স থাকবে। তো আমরা বলতেছিলাম ফিল্ড নিয়ে, এর মধ্যে ফ্রিকোয়েন্সি কোথেকে আসলো তোমাদের জানার জন্য বলতেছি যে উল্টা এইদিকে যে ডিসি ফিল্ড থাকে, এইদিকে যে ফিল্ডের মধ্যে এই অ্যাকচুয়ালি ফিল্ডটা থাকে রোটরে ঘুরে, এই ফিল্ডটা ঘুরে আর স্ট্যাটরের মধ্যে এখানে ভোল্টেজ তৈরি হয়। রোটরের মধ্যে ফিল্ড ঘুরে, স্ট্যাটরে এটা তৈরি হয়। তো ফ্রিকোয়েন্সি কনস্ট্যান্ট হয়ে যাওয়ার একটা কারণ হচ্ছে এই ফিল্ডের উপস্থিতি। অত বেশি হয়তো বোঝানো যাবে না যদি আমার কথা এখনো না বুঝো। আহ অল্প সময়ে বোঝানোর জন্য আমি বলতেছি যে যে যদি এই ফিল্ডটা নষ্ট হয়ে যায় বা টেম্পোরারিলি ফিল্ডটার মধ্যে কোনো কানেকশন না থাকে, তাহলে এই জেনারেটরকে সিনক্রোনাস জেনারেটর না বলে ইন্ডাকশন জেনারেটর বলে। মানে দিস ইজ নাথিং বাট এ জেনারেটর, বাট এর যেটা হচ্ছে যে আউটপুটের ফ্রিকোয়েন্সি গুলি তখন কনস্ট্যান্ট না, ফ্রিকোয়েন্সি গুলি তখন কিছু ভ্যারি করতে পারে। কিভাবে কি হয় এটা অল্টারনেটর যদি তোমাদের তো পড়ানোর কথা ইলেকট্রিক্যাল মেশিনারির মধ্যে, কিন্তু আমি বলতেছি সবচেয়ে সহজে মনে রাখার এই মুহূর্তের একটা পদ্ধতি হচ্ছে যে এই ফ্রিকোয়েন্সি লকড হয়ে থাকবে যদি ডিসি থাকে, আর ডিসি না থাকলে লকড হয়ে যাবে না, ওটা আসলে ভ্যারিয়েবল হয়ে যাবে। যেমন ইন্ডাকশন মোটরের স্পিড উল্টাপাল্টা হয়, কমে বাড়ে, কিন্তু সিনক্রোনাস মোটরের স্পিড আর বাড়ে টাড়ে না, ওটা কনস্ট্যান্ট থাকে। হুম, তো কি হলো, এবার সারাংশে আসি। যে সর্বশেষ বলা হচ্ছে যে এই জিনিসটা এমন কোনো ক্ষতি করে না। হ্যাঁ, ওখানে ফ্রিকোয়েন্সি কিছু ওলট পালট হয়, তোমার সিনক্রোনাইজিং এ কিছু সমস্যা হয়, সেই জন্য মেশিনটাকে বেশিক্ষণ চলতে দেওয়া ঠিক না। এই হচ্ছে সমস্যা, মেশিনটাকে বেশিক্ষণ চলতে দেওয়া ঠিক হবে না। কিন্তু মেশিনটা চললে যেটা হয় যে 50 হার্জ এর সাথে কিছু ভ্যারিয়েবল ফ্রিকোয়েন্সির কিছু মিক্সচার হচ্ছে আর কি, বাট এটা কোনো বিপদ ঘটাবে না। এই জন্য ওখানকার ম্যানুয়ালি এটাকে অফ করে দেওয়া হয় যদি বোঝা যায় তার ফিড ফেইলিওর হয়ে গেছে। এই হচ্ছে সারাংশ। এরপর আছে ওভার কারেন্ট। It is it occurs mainly due to partial breakdown of winding insulation or due to overload of the supply system. এখানে পার্শিয়াল ব্রেকডাউন কেন বলা হচ্ছে? ফুল ব্রেকডাউন হয়ে গেলে তো এখানে ফল্ট কারেন্ট ফ্লো করবে। হ্যাঁ, ফুল ব্রেকডাউন হলে ফল্ট কারেন্ট ফ্লো করবে। আমি আগেই বলেছি এটা হলো লোড কারেন্টের চেয়ে সামান্য বেশি। তো এটা দুটো কারণে হয়, একটা হলো ওভারলোডের কারণে। হ্যাঁ, একটা হলো ওভারলোডের কারণে, মানে হচ্ছে আমার 100 কিলোওয়াট পাওয়ার এক জায়গায় যাওয়ার কথা, ওখানে হয়তো 150 কিলোওয়াট চলে গেছে, তার জন্য কারেন্ট বেড়ে যাবে। আর আরেকটা হচ্ছে যে ইনসুলেশন গুলি পার্শিয়াল ব্রেকডাউন হয়েছে, ওখান থেকে লিকেজ কারেন্ট ফ্লো করতেছে উইন্ডিং এর, তো সেখানে এই দুই কারণে এটা বাড়তে পারে।
ওভারকারেন্ট প্রোটেকশন ফর অল্টারনেটর ইজ কনসিডার আননেসেসারি বিকজ অফ দ্য ফলোইং রিজন। অর্থাৎ এটারও কিন্তু অল্টারনেটর ওভারকারেন্ট প্রোটেকশন দেওয়া হয় না। ওভারকারেন্ট ইজ এ প্রবলেম, কিন্তু এটা প্রোটেকশন দেওয়া হয় না নিচের কারণে বলতেছি। দ্য মডার্ন টেন্ডেন্সি ইজ টু ডিজাইন অল্টারনেটর উইথ ভেরি হাই ভ্যালুজ অফ ইন্টারনাল ইম্পিডেন্স সো দ্যাট they will stand a complete short circuit at their terminal for sufficient time without serious overheating. On the occurrence of an overload, the alternator can be disconnected manually. এই প্রথম কারণটা এটা আমি আরো অনেক আগে বলি সাধারণত পাওয়ারের সব কোর্সে, সার্কিটের কোর্সে, সব জায়গায় বলি। সেটা হচ্ছে এই কথাটার মানে হচ্ছে হচ্ছে যে ভোল্টেজ রেগুলেশন খারাপ হয়। কিন্তু তোমরা সার্কিট টার্কিট পড়ার সময়, অন্য যে কোনো কোর্স পড়ার সময় ভাবো উল্টাটা, ভাবো যে ভোল্টেজ রেগুলেশন বোধহয় খারাপ হলে খারাপ। ভোল্টেজ রেগুলেশন খারাপ মানে কি? মানে হচ্ছে যে আমার এখন ওপেন সার্কিট অবস্থায় ছিল 500 ভোল্ট, আর লাগানোর সাথে সাথে সেটা চলে আসলো 200 ভোল্টে। তো 500 ভোল্ট কমে 200 চলে আসছে, এটা খুবই খারাপ। আসলে এটা খুব খারাপ না, এটা খুব খারাপ না। এই যে এতে যেটা বলছে যে এইখানে অনেক হাই ইন্টারনাল ইম্পিডেন্স দিয়ে রাখে। হাই ইন্টারনাল ইম্পিডেন্স দিলে এটা হবেই, হাই ইন্টারনাল ইম্পিডেন্স দিলে এই জিনিস হবেই, যে ওপেন সার্কিট অবস্থায় যত ভোল্টেজ, সার্কিট ক্লোজ করার সাথে সাথে ভোল্টেজ গেছে কমে, এটা এই দশা হবেই। কিন্তু এইটা ইচ্ছা করেই এরকম করা হয় যাতে যদি শর্ট সার্কিট হয়ে যায় তাহলে এই অতিরিক্ত ইম্পিডেন্স ওই ভেতরকার শর্ট সার্কিট কারেন্টকে লিমিট করে রাখবে। তো ওই শর্ট সার্কিটকে লিমিট করে দেখে খুব বেশি ওভারহিটিং হয় না। সেজন্য সামান্য এই ওভার কারেন্টে ওগুলিও হিটিং এর প্রবলেম খুব একটা হয় না, জেনারেটর গুলি এগুলি থেকে মুক্ত থাকে। যদি এটা করা না হতো, মানে যদি ওই যে ইন্টারনাল ইম্পিডেন্স যদি হাই দেওয়া না হইতো, ওটা যদি কোনো কারণে কম থাকতো, তাইলে কিন্তু আবার এই সমস্যা হতো আর কি। তো যারা এখনো বুঝতে পারে না এটার মানেটা কি হলো, এটার মানেটা হচ্ছে ইম্পিডেন্স বাড়ানো হয়, মানে ইন্ডাক্টেন্স বাড়ানো হয়, রেজিস্ট্যান্স কিন্তু বাড়ানো হয় না। কারণ যদি তুমি এখানে ভুল বুঝো যে ইম্পিডেন্স বাড়ানো হয়েছে মানে হচ্ছে রেজিস্ট্যান্স বাড়ানো হয়েছে, তাইলে রেজিস্ট্যান্স বাড়ালে কিন্তু আই স্কোয়ার আর লস এটা বাড়বে, তার মানে এটা গরম হবেই হবে। তো যারা এখনো বুঝে নাই তাদের একটু আমি ক্লিয়ার করে দিই। এই যে ইম্পিডেন্স জেড মানে হচ্ছে আর প্লাস জে এক্স। এই তো অল্টারনেটর ডিজাইনই করা হয় এমন যে এটা যেন খুব কম থাকে, কোনোভাবেই যেন সে বাড়তে না পারে, আর এইটা বেশি হয় হোক কোনো সমস্যা নাই। এই কাজ করা হয় অল্টারনেটরে, এই কাজ করা হয় যে এটা কোনোভাবে বাড়বে না, আর এইটা বেড়ে যাক কোনো সমস্যা নাই। এইটা যদি বেড়ে যায়, মনে করো যে টোটাল ইম্পিডেন্স মনে করো ছিল 10, এখন এই 10 এরকম হইতে পারতো, এখানে তো যে আছে মানে দুটোর স্কোয়ার করে রুট করতে হবে। স্কোয়ার করে রুট করতে গেলে তো 10, তো আমি একটু বিপদে পড়লাম, তা আমি একটু এখানে একটু ইয়ে করে নেই। ওকে, ঠিক আছে, যে এটা হচ্ছে 6 আর এটা হলো 8। তো 6 আর 8 হলে এখানে 10 হবে। হ্যাঁ, 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার রুট 10 হবে। জেড মনে করো 10, তো 6 স্কোয়ার 8 স্কোয়ার হচ্ছে এটা 10। ধরো এরকম হলো। তো এরকম কিন্তু করা যাবে না, কারণ এই যে রেজিস্ট্যান্স অনেক বেশি থেকে গেছে। এই ধরনের ইম্পিডেন্স 10 হলেও এইটা কিন্তু গরম করে দিবে, জেনারেটরকে গরম করে দিবে। তো এখানে যে বিতে যা এতে যা বলছে এত ব্যাখ্যা করেনি, কিন্তু আসল ব্যাখ্যা আমি দিচ্ছি। এখানে কিন্তু এই রেজিস্ট্যান্সের নামও নেয়নি, দেখো, কিন্তু এই ব্যাখ্যা কিন্তু এটা দেখো, এখানে 6 এখানে 8 হলে এখানে 10 হবে, এটা কিন্তু গরম করে দিবে। তো এইটা বলেনি, এটা বলছে কি যে এই 10 রাখতে গেলে আমি তো এমনও রাখতে পারি যে এটাই 10, আর এটা মনে করো 0.001 মনে করো, দেখো এখনো কিন্তু 10। তো এই ক্ষেত্রে হবে কি, এই টোটাল কিন্তু 10ই থাকলো, এই এক্স দিয়ে আমি 10-এর কাজ ছেড়ে দিলাম, কিন্তু রেজিস্ট্যান্স খুব কম হয়, এটা গরম হবে না। এই কাজটা করা হয়, এই কাজটা করা হয় অল্টারনেটরে, এবং এইটার জন্য ভোল্টেজ রেগুলেশন খারাপ হয়, কিন্তু পাওয়ার লস কমে যায় এবং হিটিং এর সমস্যা হয় না। বাস। বিতে কি আছে দেখো, ডিসঅ্যাডভান্টেজ অফ ইউজিং ওভারকারেন্ট প্রোটেকশন ফর অল্টারনেটর ইজ দ্যাট such a protection might disconnect the alternator from the power plant bus on account of some momentary troubles outside the plant, and therefore interfere with the continuity of electric device। মানে হচ্ছে ওভারলোডের কারণে যদি বারবার এটাকে এই প্রোটেকশন দেওয়া হয় না, এই কারণে একটু লোড বেড়ে গেলে অল্টারনেটর ডিসকানেক্ট, এই হলে অল্টারনেটর সিস্টেমে পাওয়ার সাপ্লাই দিতে পারবে না। তার চেয়ে বরং ওই ওভারলোড একটু হইলে জেনারেটর যাতে ইয়ে না হয় ওভার কারেন্টের কারণে,
যাতে এটা বন্ধ করে দিতে না হয় সেই ব্যবস্থা থাকে। সে বরং কারেন্ট প্রয়োজনের চেয়ে বেশি নিয়ে রানে থাকে সেই ব্যবস্থা করতে হবে। হিটিং যাতে না হয়, যেন রেজিস্ট্যান্স কমিয়ে রাখতে হবে। এরপর আস্তে আস্তে ওভার স্পিড, এটা হচ্ছে যে ওই যে সাধারণত লোড হালকা হয়ে গেলে মেইন কজ অফ ওভার স্পিড ইজ সাডেন লস অফ অল অর মেজর পার্ট অফ দ্য লোড। এর জন্য বললাম লোড কমে গেলে তখন যেটা হয় যে তখন সিস্টেমে পাওয়ারের ডিমান্ড কম, কিন্তু ইনপুটের যে প্রাইম ওভার সে কিন্তু পাওয়ার তৈরি করে যাচ্ছে, এর আউটকাম হয় হচ্ছে ওভার স্পিড হয়ে যায়। মডারেটর ইউজুয়ালি প্রোভাইডেড উইথ মেকানিক্যাল centrifugal devices mount on their driving shaft to trip this main value of the prime mover when dangerous overspeed occurs. এইটার যে প্রোটেকশন লাগবে না, আমরা তো উপর থেকে যেটা যেটা আসলাম আমরা কিন্তু বলতেছি যে ওই যে ওভার কারেন্টের জন্য প্রোটেকশন লাগবে না, কিন্তু আমরা বলেছি, কিন্তু ওভার স্পিডের জন্য প্রোটেকশন লাগবে না এই কথা বলি নাই। এবং এটা অটোমেটিক লাগবে সেটাও বলতেছি, কিন্তু এখানে কোনো রিলে লাগবে না। তো তোমাদের এইটা তো বোঝার একটা বিষয় আছে যে এখানে কোনো রিলে লাগবে না। তো রিলে লাগবে না তাহলে কিভাবে ওভার স্পিড প্রোটেকশন দেবো? এখানে বলা হচ্ছে কি সেন্ট্রিফিউগাল, মানে হচ্ছে যে মনে করো আমি এই জিনিসটা এরকম ঘুরাইলাম, এইটা আমি ঘুরাইলাম, তো ঘুরাইলে এই স্পিডের উপর ডিপেন্ড করে এটার সাথে যদি আমি একটা দড়ি বেঁধে দিই তাহলে সে এদিকে সে সরাবে। আমি যত বেশি ঘুরাবো এই দড়ির মধ্যে টান তত বাড়বে, তত টান বাড়বে। এটাকে বলে সেন্ট্রিফিউগাল ফোর্স। সেন্টার থেকে বাইরের দিকে এটা কাজ করে। তো আমি যদি এই স্পিড যদি ওভার স্পিডে ঘুরাই তাহলে এ বেশি টান পাবে, ওই টান পেলে এটা ছিঁড়ে চলে যাবে। ছিঁড়ে বলতে কি বোঝায়, যে ওখানে আসলে কন্টাক্ট সুইচ থাকে, জাস্ট সেই কন্টাক্টটা খুলে যায়। ওটা চিরতরের জন্য হারাই যাবে তা না। এটা ফ্যান গুলিতে থাকে এরকম, দেখবা যে ক্যাপাসিটরটা স্টার্ট হয়, তারপরে অনেক বেশি স্পিড পাওয়ার পরে ওই ক্যাপাসিটরটা খুলে যায়, ওর সুইচটা খুলে যায়, আসলে সেন্ট্রিফিউগাল সুইচ বলে। তার মানে কি হলো, যে যখনই মোটরটা সরি ওই যে প্রাইম মোভারটা অনেক স্পিড হাই করবে তখন ডিসকানেক্টেড হয়ে যাবে, ও ডিসকানেক্টেড, যাতে ডেঞ্জারাস কন্ডিশনে না পৌঁছায়, এবং আবার আগের স্পিডে ফিরে আসলে কিছুক্ষণ পরে এসে আবার আগের জায়গায় লেগে যাবে, সেন্ট্রিফিউগাল সুইচ আর কি। ওকে, এটা বোঝা গেছে। এরপরে ওভার ভোল্টেজ, দ্য ফিক্সড এক্সাইটেশন সিস্টেম of modern alternator is designed that over voltage condition at normal running speed cannot occur, মানে নর্মাল রানিং স্পিডে ওভার ভোল্টেজ ঘটবে না, এইভাবে ডিজাইন করা হয়। হ্যাঁ, তবে যদি রানিং স্পিড বাড়ে, স্পিড বাড়লে ওভার ভোল্টেজ বাড়বে। কেন? ওই যে এই ভোল্টেজের ফর্মুলার মধ্যে দেখবা এন থাকে। হ্যাঁ, জেনারেটরের ভোল্টেজ, এই যে জেনারেটরের ভোল্টেজ ভিসি ইকুয়াল টু হচ্ছে কে ওমেগা 5, এই সংক্ষেপে ফর্মুলা লিখলাম। তো এখন এই যে এটার মধ্যে স্পিড আছে, এই যে এটার মধ্যে স্পিড আছে, হ্যাঁ, এই ওমেগার মধ্যে স্পিড রয়েছে। মানে হচ্ছে যে যদি খুব বেশি জোরে ঘুরাই তাহলে এই ভোল্টেজটা বেড়ে যাবে। তো যদি আমি স্পিডকে লিমিট করে রাখতে পারি তাহলে ওভার ভোল্টেজ হবে না, জেনারেশন হবে না ওখান থেকে। এই জন্য বলা হচ্ছে যে ওভার ভোল্টেজ কন্ডিশন এট নর্মাল রানিং স্পিড ক্যানট অকার। এই যে এই কারণে আমি তো ওভার ভোল্টেজ হলেই তাকে খুলে দিচ্ছি, সরি ওভার স্পিড হলে খুলে দিচ্ছি। However, over voltage in an alternator occurs when speed of the prime mover increases due to sudden loss of alternator power. ঠিক উপরের কারণটাই বলা হয়েছে। In case of steam turbine driving alternators, the control governor are very sensitive to speed variation. They exercise a continuous check over speed in presence of the occurrence of the over voltage generating unit. Therefore, over speed protection is not provided on turbo protection. আমরা কথাটা ভালো করে বুঝলো, ইলেকট্রিক্যালি কোনো প্রোটেকশন দেওয়া হয়নি, কিন্তু এই যে ওভার স্পিডে যে মেকানিক্যাল প্রোটেকশন এখানে বলা আছে, ট্রিপ দ্য মেইন ভ্যালভ, ওখান থেকে যেহেতু প্রোটেকশন পাচ্ছে, মানে ওভার স্পিড উঠতেই দিবে না, তো ওভার ভোল্টেজও হবে না আমার, ওই কারণে আর কি। হ্যাঁ, কিন্তু আলাদা করে ওভার ভোল্টেজ প্রোটেকশন ইজ নট প্রোভাইডেড ইন টার্বো অল্টারনেটর, মানে হচ্ছে প্রোটেকশন একেবারে নাই তা বলছি না, ইলেকট্রিক্যাল হ্যান্ড থেকে দিচ্ছে না, মেকানিক্যালি ওভার স্পিডকে কন্ট্রোল করতেছি, ওভার ভোল্টেজ অটোমেটিক কন্ট্রোল হয়ে যাবে, এইটা সরাসরি করতেছি না আর কি। হ্যাঁ, ওকে। এরপর আসছে in case of hydro generator, the control governor are much less sensitive, and an appreciable time may elapse before the rise of speed due to the loss of load is checked. The over voltage running during this time may reach a value which would overstress the starter winding and insulation breakdown may occur. It is therefore
A usual practice to provide overvoltage protection on hydro generator unit. The overvoltage relays are operated from a voltage supply derived from the generator terminal. The relays are so arranged that their generator voltage rises 20%, 20% above the normal value. They operate to trip the main circuit breaker to disconnect the faulty alternator from the system. Disconnect the alternator from the circuit. আচ্ছা, এখন এইখানে তোমাদের বেশ অবাক লাগবে যে হাইড্রোতে এই কাজ করা হয় অথচ অন্য জায়গায় করা হয় না কেন। আসলে দেখো, এখানে তোমার ওই মেকানিজমটা বুঝতে হবে। অল্প সময়ের মধ্যে এত বুঝাইতেও পারছি না। সেটা হচ্ছে যে হাইড্রোয়ে কিন্তু আবার 3 ধরনের টারবাইন থাকে এবং অ্যাটলিস্ট 2 ধরনের প্রিন্সিপালে সে কাজ করে। একটা হলো ভেলোসিটি প্রিন্সিপাল, আর একটা হচ্ছে প্রেসার প্রিন্সিপাল। হ্যাঁ, তো আমরা এখানে যেটা বলতেছি, এই জায়গায় যেটা বলছে এটা এখানে লেখা নাই, কিন্তু ও জিনিসগুলি যদি না জানো তাহলে এটার ব্যাখ্যা পাবে না। মানে তুমি যদি কোন প্রিন্সিপাল কোন জায়গায় কাজ করে সেটার অন্তর্নিহিত অর্থটা না জানো, তাইলে তোমার ওই ব্যাখ্যা মানে ফিজিক্সটাই তুমি বুঝবে না যে এখানে কি বলেছে। তো সেই জন্য বলতেছি যে এই 2 ধরনের বেসিক যে প্রিন্সিপাল আছে তার মধ্যে প্রেসার প্রিন্সিপাল যেটা, অর্থাৎ যেটা বাদ দিয়ে পানি জমিয়ে রাখা হয়, পোটেনশিয়াল এনার্জিকে কাইনেটিক করে। সব জায়গায় কিন্তু বাদ লাগে না, এটা মনে রাখতে হবে যে কোনো কোনো জায়গায় শুধু পানি চলছে, সেই পানির স্পিডকে কাজে লাগিয়ে বিদ্যুৎ তৈরি করা যায়। ওগুলিকে বলে রান অফ রিভার। হুইল গুলিকে বলে পেল্টন হুইল, এবং ওই মেকানিজমকে বলে ইম্পালস বা ভেলোসিটি প্রিন্সিপালে কাজ করে। সেইগুলি কঠিন হয়ে যাচ্ছে মনে হয়। আর অন্যটা যেটা আমরা কাপলান বা ফ্রান্সিস টারবাইন বলি, যার ফ্লো হয় এক্সিয়ালি এবং যেটা প্রেসার তৈরি করে রাখা হয়, সেখান থেকে প্রেসারটাকে রিলিজ করে দিয়ে পানির ফ্লো দিয়ে কাজ করে। এই ধরনের কথা এখানে বলা হচ্ছে। তো ওভার স্পিড অফ দা জেনারেটর, ওভার স্পিড অফ দা জেনারেটর যেটা প্রাইম মুভার থেকে আসে, যেটা হাইড্রো নাই, যে এখানে বলা হয়েছে যেখানে যে মডার্ন অল্টারনেটর ডিজাইন ওভার ভোল্টেজ, এই ওভার স্পিডটা আসতেছে এখানে যেটা বলা হয়েছে যে এটা কিন্তু হাইড্রো না। এখানে এটা হাইড্রো না, এটা সেন্ট্রিফিউগাল ফোর্স দিয়ে বেশি ঘুরলে ওটা ডিসকানেক্ট হয়ে যাবে। কিন্তু এখন হাইড্রোতে তাহলে এই কাজ করতেছে না কেন? হাইড্রোতে এই কাজ করতেছে না কারণ হাইড্রোতে কোনো কিছু পুড়িয়ে কোনো শক্তি বানানো হচ্ছে না। পানির চাপের মধ্যে শক্তি আছে। এখন ওই পানির চাপটা ওটাকে হঠাৎ করে আসলে কমানো যায় না। মানে হচ্ছে অন্য কোনো না কোনো বাল্ব বন্ধ করে এই কাজটা করতে হয়। কিন্তু যেখানে স্টিমের টারবাইন আসে ওখানে তাপ কমিয়ে দিলে বা জ্বালানি পোড়ানো বার্নিং রেট কমিয়ে দিলেই কিন্তু এনার্জি কমে যায়। পানির ক্ষেত্রে তুমি জিনিসটা ওরকম পাচ্ছ না। তো ইউ আর অ্যাকচুয়ালি ইউ আর অ্যাকচুয়ালি বার্নিং নাথিং। এখানে হচ্ছে শক্তিটা তার জমে আছে। এখন এই জমিয়ে থাকা শক্তিটাকে তুমি ব্যবহার করবা কি করবা না, সমস্যা হচ্ছে এইখানে। সো ডোন্ট গেট কনফিউজ। ওইখানে আমি ওই যে সেন্ট্রিফিউগাল ফোর্স ইউজ করে আমি প্রাইম মুভারকে ডিসকানেক্ট করে ফেললাম। এই প্রাইম মুভারকে ডিসকানেক্ট করা অবস্থায় আমি হচ্ছে জেনারেটরে পাওয়ার নিচ্ছি না, এই জন্য প্রাইম মুভার ডিসকানেক্ট করছি। কিন্তু প্রাইম মুভার পেছন থেকে এনার্জি এসে প্রাইম মুভারকে হালকা ঘোরানো চলতে দেবে না। সে তো ভীষণ বেগে ঘুরিয়ে তাকে তো নষ্ট করে ফেলবে। তো সে ভীষণ বেগে ঘুরবে না, বিকজ হোয়েন ইট ইজ ডিসকানেক্টেড, সাথে সাথে বয়লারে টারবাইনে কি বলে, বয়লার না, ফার্নেসে খবর চলে যাবে যে তোমার জ্বালানি পোড়ানো কমিয়ে দাও, যেহেতু প্রাইম মুভার ডিসকানেক্ট হয়েছে। প্রাইম মুভার ডিসকানেক্ট করছে দেখে ওইখানে করছে কি জ্বালানি পোড়ানো বন্ধ হবে। জ্বালানি পোড়ানো বন্ধ হলে আমি তো টারবাইনকে ডিসকানেক্ট করছি, প্রাইম মুভার মানেই টারবাইন, ওটাকে ডিসকানেক্ট করছি, বিদ্যুৎ তৈরি হচ্ছে না অল্টারনেটরে। কিন্তু পিছন থেকে খামাখা এসে এনার্জি গুতাগুতি করতেছে না, কারণ জ্বালানি পোড়ানো বন্ধ হয়ে গেছে। কিন্তু বাদ দেওয়া পানি এই কথা শুনবে না তো। বাদ দেওয়া পানি তো তুমি অন্য কোনো জায়গা থেকে পাম্প করে আনো নি, পাম্প বন্ধ করে দিলে পানি আসতেছে না, শেষ। এই পানি তো এমনিতেই আছে চাপ তৈরি করে।
এটা এমনিতেই চাপ তৈরি করে আছে, কাজেই একে চাইলে তুমি চট করে প্রেসার রিলিজ করে দিতে পারবে না। এত প্রেসার, একটা পোটেনশিয়াল এনার্জি মানে হচ্ছে প্রেসার আছেই, পানির হাইটের সাথে এটার প্রেসার ফিক্সড হয়ে আছে। এটাকে তুমি না করতা কেমনে? মানে যদি এমন হইতো কোনো জায়গা থেকে পানি আনতেছিলা, আনার প্রক্রিয়া বন্ধ করে দিলা, মানে চলমান প্রক্রিয়া যদি হইতো, যেমনটা হয়েছে তোমার জ্বালানি পোড়ানোর ক্ষেত্রে, তো এখানে তো সেরকম না। এখানে তুমি কোনো কিছু দিয়ে এনার্জি বাড়াচ্ছিলাম না, তো এনার্জি আগের থেকেই আছে। তা আগের থেকে জমে থাকা একটা এনার্জিকে তুমি যে এখন হঠাৎ করে বলবো আমি ব্যবহার করবো না, ও তো কথা শুনবে না। ও চাপ দিয়ে ওর ইয়ে ভেঙে ফেলবে, আহ, কি বলে, ওই টারবাইন ভেঙে ফেলবে। তো স্যার টারবাইন, বাইপাস করা যায় না? হ্যাঁ বাইপাস করা যায়, ওটা স্পিলেজ বলে আর কি। তো বাইপাস করলে সাধারণত সেই পানি লস হয় আর কি। হ্যাঁ, এই জন্য ন্যাচারালি উপচে না পড়লে পানি সাধারণত এইসব কারণে বাইপাস করে না, বুঝতে পারছো কিনা? যেহেতু এটা প্রাকৃতিক দান, মানে পেছন থেকে পানি এসে তো জমছে বৃষ্টি বা কোনো কারণে, এখন এমন বৃষ্টি যে সেটা ওই বাঁধের সর্বোচ্চ লেভেল ছাড়িয়ে না গেলে এলাকায় বন্যা হয়ে ভেসে যাবে, এরকম না হলে তোমার হচ্ছে ওভারফ্লো করায় না। কারণ যাই করাবে সেটা হচ্ছে লস, যাই করাবে সেটা হচ্ছে লস। তো তোমার এই এই করার জন্য যদি তোমার বিকল্প মানে বাইপাস লাইন খুলে দেয়, তাহলে তো প্রচুর এনার্জি নষ্ট হবে। তার চেয়ে বিকল্প পদ্ধতি আছে তো, সেটা হচ্ছে গিয়ে যে ও ওভার স্পিড করবে আমাকে, মানে টারবাইনকে হঠাৎ করে আমি থামতে দিব না, সেটা একটু চলবে, কিন্তু আমি একটা প্রোটেকশনের ব্যবস্থা নিলাম। সেটা হচ্ছে যে ইফ মাই ভোল্টেজ ইজ, যেহেতু আমি স্পিডকে ওইভাবে আহ, যথা জায়গায় আমি আটকাই দিচ্ছি না, তাকে আমি ফ্রি রান করতে দিচ্ছি, সেই জন্য যদি ভোল্টেজটা বেড়ে যায় তাহলে 20%-এর ওখানে যে আমি এখন ওভার ভোল্টেজে ট্রিপ করাই দিব আর কি। বোঝা গেছে কিনা? ব্যাখ্যা তো এইটাই। তুমি তো ইউ আর ইউ আর ইউ হ্যাভ অল্টারনেটিভ, যে তুমি আইদার ওভার ভোল্টেজ ট্রিপ করাও অথবা তুমি ওই যেটা করো বাইপাস করো। তো বাইপাস করলে তো তোমার সেই পানি চলেই যাইতো, সেটা তো আর ফিরে পাইতে না তো তুমি। আল্লাহর দান, মানে যেটা ন্যাচারালি আসছিল এনার্জি নিয়ে, ওটাকে ব্যবহার না করে তুমি ফালতু ছেড়ে দিলা। এইটার তো জন্য তোমার যে পরিমাণ লস হতো, তুমি যদি ওখানে একটা ওভার ভোল্টেজ প্রোটেকশন বসাও, এই যত টাকা রিলে লাগাবা বা এই অ্যাক্সেসরিজে তোমার যত খরচ হবে, সেটা তোমার ওইভাবে বাইপাস করে পানিকে ছেড়ে দিলে যে লস হয়, সেই লসের চেয়ে এইটার লাভ বেশি, সেই জন্য এটা করা হচ্ছে, বুঝতে পারছো? বাইপাসও বাইপাসও একটা অল্টারনেটিভ, বাইপাস আছে, বাইপাস ওখানে করে একেবারে যখন জমিয়ে রাখার কোনো সুযোগ নাই তখন করে। এটা তো আমরা বলতেছি যে আমার পোটেনশিয়াল লেভেল নর্মাল আছে, এই অবস্থায় আমাকে বারবার তো চাপ সামলাইতে হবে, সেটাকে আমি বাইপাস রিলিজ করব না, ওটাকে আমি কন্ট্রোল করব। এই জন্য এখানে আবার ওভার ভোল্টেজ রিলে একটা রাখতেছি, যেটা আবার ওই নর্মাল টারবাইনে রাখি নাই, বিকজ ওই টারবাইনে চাপ দিতে গেলে চাপটা পিছন থেকে আসতে হচ্ছিল, সেটা আমি ফিডব্যাক দিয়ে বন্ধ করেছি, পিছনে সিগন্যাল পাঠিয়ে দিয়েছি, জ্বালানি বন্ধ করে এটা করেছি। কিন্তু এখানে পানি বন্ধ করতে পারবো না, পানিকে হয় ছেড়ে দিতে হবে, ছেড়ে দিয়ে ওয়েস্টেজ নষ্ট করতে চাই না। ওকে, অলমোস্ট শেষ, এই যে টাইম টুক আছে, কারণ একটা এই আধখানা টপিকের মতো আছে, সেটা হচ্ছে আনব্যালেন্স লোডিং। তো এটা আসলে ফিগার দেখলেই সবচেয়ে ভালো বুঝতে সুবিধা হবে। এইখানে দেখো যে এই যে অল্টারনেটরটা, এটা হচ্ছে স্টার কানেক্টেড, এর যে নিউট্রালটা গ্রাউন্ডেড আছে, আর বাকি যে তিনটা সেই তিনটা কয়েলকে আমরা হচ্ছে আর ওয়াই বি, এই আর ওয়াই বি বলতে এখানে শুধু রেড ইয়েলো ব্লু বুঝায় আর কি। আহ তিনটা রং দিয়ে অনেক সময় এগুলিকে প্রকাশ করে, এদের কিছু না, আমরা যে এবিসি ফেজ বলি সেগুলি আর কি, এবিসি ফেজ। এখন আমরা প্রত্যেকটা ফেজে আমরা একটা করে সিটি লাগাইলাম। সিটি কি করে জানো? যে সিটির একটা রেশিও আছে, সেই রেশিও অনুযায়ী এই যে লোডে যে কারেন্ট ছিল, সেই কারেন্ট যতই হোক তাকে ভাগ করে এনে এখানে হয় 5 অ্যাম্পিয়ার অথবা 1 অ্যাম্পিয়ার দিবে। আমরা যেহেতু প্রোটেকশনে লাগিয়েছি, আমরা সাধারণ রুলটা মানবো যে ইন দ্যাট কেস ইট শুড বি 1, তাহলে প্রত্যেকটাই এখানে 1 1 1 করে কারেন্ট দিবে, প্রত্যেকটাই 1 1 1। এবং এই কারণে আমরা আবার এই রিলেগুলি সেকেন্ডারি দেখো প্যারালাল করে দিয়েছি। প্যারালাল করলে এইখানে কারেন্ট কত হবে? এই তিনটা কয়েলের টোটাল কারেন্টের যোগফল, কারণ প্যারালাল মানে যোগ, এইটা 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 যোগ। আচ্ছা, আমরা আগে এইখানে আসি, ইফ দিস জেনারেটর ইজ ব্যালেন্স, তাহলে এই তিনটা কারেন্টের যোগফল কত? এই তিনটা কারেন্টের যোগফল ব্যালেন্স অবস্থায় 0। মনে করো এখানে 1000 অ্যাম্পিয়ার কারেন্ট আছে, এখানে 1 অ্যাম্পিয়ার 1000, এখানে 1000, তো এই 3000 অ্যাম্পিয়ার কারেন্টের যোগফল 0, বিকজ প্রত্যেকটা একটার সাথে আছে 1000 সাইন ওমেগা টি, আর একটা আছে সাইন ওমেগা টি মাইনাস 120 ডিগ্রি, আর একটা আছে সাইন ওমেগা টি মাইনাস 220 ডিগ্রি, আর সাথে হচ্ছে 1000 ইন্টু √2, যেহেতু 1000 হচ্ছে আর এম এস ভ্যালু,
ইন্টু √2। তাহলে এই তিনটা যোগ করলে ওই যে cos থিটা sin থিটা cos থিটা ওরকম যে আছে ওগুলি যোগ করলে দেখবে সব জিরো হয়ে যাচ্ছে। ব্যালেন্স থ্রি ফেজ সাইনোসয়েডাল ফাংশন যোগ করলে জিরো হয়। এখন এই কয়েলের মধ্যে কত আসছে সেটা ওই 1000 হয়ে আসছে 1 অ্যাম্পিয়ার 1 অ্যাম্পিয়ার 1 অ্যাম্পিয়ার, তার মানে এখানে 1000/1, 1000কে সে একে পরিণত করে, এরকম রেশিও আছে। তাহলে এটা এক, এটা এক, এটা এক, এই তিনটা যে এক, এই তিনটা যে এক, এই কারণে তিনটা একেরও কিন্তু ওই সাইন ফাংশনটা কিন্তু একই রকম থাকবে। হুম, ওকে। তাইলে এখনই শেষ করে দিচ্ছি। ওকে, কিভাবে দেখো যে সেটা হচ্ছে যে এই ব্যালেন্স অবস্থাটা থাকবে না যদি আমার কোনো একটা জায়গায় ফল্ট ঘটে। যদি এখানে ফল্ট ঘটে, এখানে কিভাবে ফল্ট ঘটে সেটা তোমরা যে পাওয়ার সিস্টেমে পড়েছো। একটা হচ্ছে যে এটা ফল্টি হয়ে যেতে পারে গ্রাউন্ডের সাথে, তখন আমরা লাইন টু গ্রাউন্ড ফল্ট বলি। এই দুটো ফল্টি হয়ে যেতে পারে, লাইন টু লাইন ফল্ট বলি। তারপরে এই তিনটা একসাথে লেগে গ্রাউন্ডের সাথে আসতে পারে, এটাকে আমরা বলি যে থ্রি ফেজ লাইন টু গ্রাউন্ড সিমেট্রিক্যাল ফল্ট। ফল্ট। হুম, এই 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 ধরনের ফল্টে তিনটা একসাথে হয়েছে দেখে সিমেট্রিক হয়, এখানে কোনো আনসিমেট্রিক কম্পোনেন্ট থাকে না, এবং সে কারণে এরকম হলে কিন্তু এই রিলে টের পাবে না। অন্য ক্ষেত্রে কিন্তু টের পাবে, কারণ এই দুটো শর্ট হয়ে গেলে এই কারেন্ট আর ওই কারেন্ট আলাদা হয়ে যাবে। যে কোনো একটা গ্রাউন্ডে গেলে বাকি দুটো কারেন্টে আলাদা হবে, তখন এইটা এটা এটা যোগফল ডিফারেন্ট হবে। ওই শূন্য থাকার কারণে এই রিলে কয়েলে কিছু আসবে না। আর যদি কোনো ফল্ট হয় তাহলে রিলে কারেন্টে কিন্তু কারেন্ট এসে যাবে, কারণ এই যোগফল ইজ জিরো অনলি ফর ব্যালেন্স সিস্টেম। আনব্যালেন্স হলেই এখানে নন জিরো আসতেছে, তখন এটাকে টান দিয়ে এই ট্রিপ কয়েল বন্ধ করে দিবে, ফল্ট হবে। তো এইটা দেখো যে যদি কোনো কারণে তোমার ওই তিনটার মধ্যে ডিসিমেট্রিক বা নন সিমেট্রিক কারেন্ট যায়, তাহলে কিন্তু এই প্রোটেকশন তোমাকে এটা জানাই দিতে পারতেছে। তো এটা কত নাম্বার ছিল? এটা হলো 6 নাম্বার। 7 নাম্বার হচ্ছে স্টার্টার ওয়েন্ডিং ফল্ট। স্টার্টার ওয়েন্ডিং, দিস ফল্ট occurs mainly due to the insulation failure of the starter। মানে স্টার্টার বলতে আমরা বোঝাচ্ছি যে আর্মেচার, মানে যেটা হচ্ছে বাইরের অংশটা যেখান থেকে আমরা এসি সাপ্লাই পাচ্ছি এবং যেটা গ্রিডে দিয়ে দিচ্ছি ট্রান্সফরমারের মাধ্যমে। The main type of starter winding fault in order of impedance are fault between phase and ground, fault between phases, interturn fault involving টার্ন অফ সেম ফেজেস। এটা কিন্তু আমরা ধরে নিচ্ছি যে ইনসুলেশন নষ্ট হয়েছে। এটা একটু আগে যে ফল্ট দেখালাম ওটা তো ইনসুলেটেড তারে তো আর ফল্ট হইতে পারে না, ওই রকমই এই ফল্টগুলি ওরকমই। কিন্তু ওইটা তোমরা আসলে করো কি ওভারহেড লাইনে ওই ফল্টগুলি করো, ওভারহেড লাইনে আবার ইনসুলেশন থাকে না, তো তখন আমরা জাস্ট লাইন লাইন লাগাই দিলাম, হয়ে গেল। এইখানে কিন্তু জেনারেটরের ঠিক টার্মিনালে এখানে কিন্তু সব লাইনগুলি কিন্তু ইনসুলেটেড, এটা মনে রাখতে হবে। জেনারেটরের টার্মিনালে কোনো রকম কন্ডাক্টর থাকে না। কন্ডাক্টর বলতে বোঝায় যে নন ইনসুলেটিং, এটা কিন্তু ইনসুলেটিং কন্ডাক্টর থাকে। তো এখানে ফল্ট হতে গেলে অবশ্যই ইনসুলেশনে ফল্ট হতে হবে। তাহলে লাইনে লাইন যেমন ফল্ট হয় সেরকম ইনসুলেশন একটা ইনসুলেশন ব্রেক হয়ে গ্রাউন্ডের সাথে ফল্ট হতে পারে, বিটুইন দুই ফেজের মধ্যে ফল্ট হতে পারে, ওই ইনসুলেশন ফল্ট হয়। আর ইন্টারটার্ন ফেইল ইনভলভিং টার্ন অফ সেম ফেজ ওয়েন্ডিং, এই সিটা একটু ভিন্ন, ওইটা ওইখানের সাথে মিলে না। এই যে এখানে যে আমরা তিনটা ফল্টের কথা বলছিলাম ওইগুলি কিন্তু এখানে আছে, এই তারগুলি এখানে কিন্তু আসলে ইনসুলেটেড, মনে রাখতে হবে এগুলি কিন্তু ইনসুলেটেড এগুলি। তো ইনসুলেশন নষ্ট হলে তখন ফল্ট হবে, আদারওয়াইজ এই একটা তারের সাথে একটা লাগলে কিছু হবে না। তো একইভাবে গ্রাউন্ডের সাথে হতে পারে, দুটোর সাথে হতে পারে, এরকম। আর এইখানে সিতে যেটা বলা হচ্ছে, সিতে হলো যে এই যে এগুলি তো পেঁচানো, এই একটা প্যাচের সাথে আর একটা প্যাচ মনে করে লেগে গেছে, এগুলি কিন্তু ইনসুলেটেড কন্ডাক্টর কিন্তু পেঁচানো থাকে। মানে সোজা কন্ডাক্টর এরকম পেঁচালে কি হবে, তারা কন্ডাক্ট করে, তারা কয়েল হবে না, তারা তারা হচ্ছে একটা মানে একটা থেকে আরেকটার মধ্যে কারেন্ট চলে যাবে, তো ওটা রেজিস্ট্যান্স হয়ে যাবে, ওটা ইট উইল নেভার অ্যাক্ট অ্যাজ ইন্ডাক্টর। যদি আমি নন ইনসুলেটেড দেই, মনে রাখতে হবে যে ইনসুলেটেড কন্ডাক্টরকে এইভাবে পেঁচানো হয়। তো পেঁচানো হলে এইটার একটা টার্ন এইটার একটা টার্ন, এই দুটো টার্নের মাঝখানে ইনসুলেশন থাকে, ওইটা ব্রেক হওয়ার কথাটা এখানে বলা হয়েছে এই যে সিতে, ইন্টারটার্ন ফল্ট ইনভলভিং টার্ন অফ সেম ফেজ ওয়েন্ডিং। এটার স্টার্টার ওয়েন্ডিং ফল্ট আর দ্য মোস্ট ডেঞ্জারাস ফল্ট। দেখো এটা কিন্তু ভিতরে ঘটতেছে, বাইরে থেকে বোঝাও যাবে না, and are likely to cause considerable damage to the expensive machinery. Therefore, automatic protection is absolutely necessary to clear such fault in
quickest possible time in order to minimize the extent of damage. For the protection of alternator against such fault, differential method of protection, also known as mass price system, is also commonly employed due to its greater sensitivity. আমি এখানেই থামতেছি কারণ এই সিস্টেমটা একটু বড়, কিন্তু আমরা আসল জায়গায় পৌঁছে গেছি। যে বলছিলাম ডিফারেন্সিয়াল প্রোটেকশন নিব, সেটা নিব কিন্তু ইন্টারনাল জিনিস ধরার জন্য। এবং এই যে যতগুলি ফল্ট আজকে ডিসকাস করলাম, অনেকগুলি ফল্টের প্রোটেকশনে রিলে দরকার নাই, কিন্তু ফল্টটা আইদার অন্য কোনো সেন্সর বা মেকানিক্যাল ওয়েতে, অথবা আমার ইনডাইরেক্টলি ইলেকট্রিক্যাল কোনো কিছু দিয়ে, যেমন এই যে পানির ক্ষেত্রে এখানে আমি ইনডাইরেক্টলি দিচ্ছি, আমি ওভার ভোল্টেজ প্রোটেকশনে এখানে একটা দিব, এভাবে আমরা ম্যানেজ করি। কিন্তু সব জায়গায় লম্বা প্রোটেকশন স্কিম লাগে না। কিন্তু এই সারমর্ম আস্তে আস্তে যখন আমার ব্যালান্সে আসলাম, এখানেও আমি কিন্তু ইলেকট্রিক রিলে ইউজ করতেছি, আর এখানে আমার ইন্টারনাল স্টার্টার উইন্ডিং ফল্টের জন্য এটা কিন্তু ভিতরে ফল্ট করছে কোনো একটা কয়েলের ভিতরের মধ্যে, এবং খুব ডেঞ্জারাস, এটা অবশ্যই করতে হবে। তো এটার জন্য আবার ভিতরে বলে আমাকে ডিফারেন্সিয়াল, এটা পরের ক্লাসে ভালো করে দেখাই দিব। এই দেখো ভিতরে, এবং সে কারণে কিন্তু রিলে কিন্তু ডিফারেন্সিয়াল। রিলে ডিফারেন্সিয়াল এখন কেমনে বুঝতে হয় দেখো, যে অল্টারনেটরের যে কয়েলটা আছে, এটা কয়েলের এই দিকে সিটি, এই দিকে সিটি, দুই দিকে সিটি থাকে, এই যে এখানে বিয়োগ ফল আসে। ব্যাখ্যাটা পরের দিন করব, আসল জিনিস বুঝে গেছো। কাজী ওর ভিতরে যদি ফল্ট থাকে, ফল্ট থাকলে ওই করেসপন্ডিং দুই দিকের সিটির কারেন্টের ডিফারেন্সে তখন আসে। আমরা যখন এইটা করি তখন কিন্তু আমরা দুই দিকে নেই না, দেখো এই যে এখানে কিন্তু এই দিকে কিন্তু নেই নাই, এই দিকে কিন্তু নেই নাই, শুধু এই দিকে নিয়েছি। তো এটা ছিল স্টার্টার কারেন্ট ব্যালেন্স। আর এইখানে হচ্ছে উইন্ডিং ফল্ট। উইন্ডিং ফল্টের জন্য আমরা অবশ্যই নট অনলি অল্টারনেটর, যে কোনো ধরনের ডিভাইসের ভেতরকার ট্রান্সফরমারের ক্ষেত্রে ইন্টারনাল ফল্ট ধরার ক্ষেত্রে আমরা হচ্ছে ডিফারেন্সিয়াল রিলিজ করি। মার্ক প্রাইস হচ্ছে এটা একটা স্কিমের নাম। এই যে ওটা ডিফারেন্সিয়াল স্কিমই, এটা নেক্সট ক্লাসে আরো ডিটেল পড়াই দিব। এবং তোমার তখন এইখানে ট্রিপ কয়েলে কাজ করার জন্য দুই দিকের কয়েল থেকে ফিডব্যাক কেমনে আসে কি হয় দেখাবো। তো ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার হ্যাঁ স্যার বলো। আমাদের ইন কোর্সের সিলেবাসটা একটু যদি ফাইনাল করতেন। ইন কোর্সের সিলেবাস রিলে পর্যন্ত। আচ্ছা স্যার, স্যার রিলের মডিউলটা স্যার তাইলে একটু মেইল করে হ্যাঁ দিন। দিয়ে দিব, রিলের মডেল দিয়ে দিব। হ্যাঁ আর নেক্সট ক্লাসটা স্যার মঙ্গলবার সকাল কয়টায় অফলাইনে? মঙ্গলবার সকাল, ও আচ্ছা ওইখানে এই সপ্তাহের জন্য মোটামুটি ঠিক আছে। সেটা হচ্ছে যে যথারীতি 10টায় আমি ওখানে আসবো, 10টায় ক্লাস নিয়ে। ওই তোমাদের ডিপার্টমেন্টে মিটিং আছে এইখানে। বুয়েট স্কুলের রুটিনে কিছুটা মানে মানে এই সপ্তাহ টেম্পোরারিলি মানে ওই দিন নাই আর কি, মানে ঝামেলাটা। কিন্তু ওই পরের সপ্তাহ থেকে, তোমাকে কাল বলছিলাম বোধহয় যে নোটিশ হ্যাঁ স্যার। আসবে, তো ওইটা পরের সপ্তাহে আবার উল্টাই যেতে পারে। তো এই সপ্তাহে ঝামেলাটা নাই, ঠিক আছে? আচ্ছা এই স্যার। মঙ্গলবারে ঝামেলাটা নাই, করা যাবে। কিন্তু এরপরে যেহেতু স্কুলের যেদিন ক্লাস থাকে আমার তোমাদের, সেদিন স্কুলের টাইম মিলাইতে গেলে আমার কখনো কখনো 8:30টায় আসা লাগবে। তো সেটা এই সপ্তাহে লাগছে না, পরের সপ্তাহে আমি জেনে বলে দিব। আজকে কথা ছিল যে এই সপ্তাহের খবরটা নিয়ে আমি জানবো, কালকে রাত্রে ফোন করে খবরটা নিয়ে নিছি। এই সপ্তাহে তোমার ওই অসুবিধাটা নাই। ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার আসসালামু আলাইকুম। মানে আমি 10টায় শুরু করব, ঠিক আছে? আচ্ছা স্যার। ফিজিক্যাল ক্লাস হবে। ওকে, আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা।